আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আজকের শিরোনাম দেখে বুঝতে পারছেন চলমান যে রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশে চলছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন ওরফে চুপ্পু, চুপ্পুকে অপসারণ নিয়ে একটি মতবিরোধ তৈরি হয়েছে বলবো। বিশেষ করে প্রধানতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে একটি টানাপোড়েন চলছে। বিএনপি এখনো তার সিদ্ধান্ত জানায়নি, এমনটি আমরা সংবাদপত্রের খবরে দেখতে পেয়েছি। তো চুপ্পুকে সরালেই কি সব সমস্যার সমাধান হবে, এটি কেউ কেউ প্রশ্ন করছেন। কেউ কেউ বলছেন যে যেখানে অন্তর্বর্তীকালীন এই সরকারে 111-এর দোসররা বসে আছে, আলী ইমাম মজুমদার বসে আছে, জেনারেল জাহাঙ্গীর বসে আছে, জেনারেল ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন বসে আছে, ব্যারিস্টার হাসান আরিফ বসে আছে, তাদের ব্যাপারে তারা যেভাবে গভর্নমেন্টকে গত প্রায় 2 মাস ছোট পরিসরে নিয়ে এসছে তাদের কার্যক্রমকে, সেই জায়গাগুলো চুপ্পুকে সরালে কি সমাধান হবে কিনা, এই বিষয়টি নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এদেরকে রেখে চুপ্পুকে সরিয়ে কতটুকু আমরা অর্জন করব। তো সার্বিক যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলবো। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন কথা বলার জন্য, প্রথমে আমি পরিচয় করে দিতে চাই বিশিষ্ট কলামিস্ট, লেখক, ইঞ্জিনিয়ার জনাব মিনা রশিদ। মিনা ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক এবং চিকিৎসক ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত। সায়ন্ত ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমার সঙ্গে ধন্যবাদ আপনাকে। আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, যার অনুসন্ধানী রিপোর্টের আপনারা খুব ভক্ত, জনাব ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আনফরচুনেটলি ওনার ক্যামেরা একটু সমস্যা করার কারণে এখনো আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। রুমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যুক্ত হচ্ছি, আমি সম্ভবত ক্যামেরার প্রবলেমটা ঠিক করতে পারছি। আশা করছি আপনি যুক্ত হলেই আমরা ভালো, আপনাকে দেখে কথা বলতে আমাদের জন্য একটু সুবিধাজনক হবে। এবং দর্শক, পিনাকি ভট্টাচার্য যোগ দেওয়ার কথা, সর্বশেষ আমি জানি না উনি যোগ দিতে পারবেন কিনা। উনি অফিসের কাজে এখনো ব্যস্ত আছেন, এতটুকু আমাদেরকে জানিয়েছেন। আমরা চেষ্টা করছি উনি যোগ দিলে আমাদের জন্য ভালো হবে, উনি যদি যোগ দেন। প্রথমে আমরা আলোচনাটা শুরু করি। মিনাল ভাই, এই জায়গায় টানাপোড়েন যাচ্ছে কিন্তু বিএনপি রাজি না চুপ্পুর ব্যাপারে, সংবিধানের প্রসঙ্গ আসছে বা আসছে। আপনি জাস্ট প্রাথমিক আলোচনাটা যদি শুরু করেন আমার মনে হয় ভালো হয়। ধন্যবাদ কনক সরোয়ার ভাই। এটা আমাদের জন্য এটা একটা জটিল পরিস্থিতি, যে চুপ্পুকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা আসলে খুব একটা কাম্য না। এই মুহূর্তে খুব একটা জরুরিও ছিল না, কিন্তু কিছু পরিস্থিতির কারণে এটা জরুরি হয়ে দেখা দিয়েছে। তা আমার কাছে মনে হয় যে এখন চুপ্পুর চেয়েও, আমি যদি বলি যে চুপ্পুকে মেইনলি যে কনসার্ন যেটা, যে চুপ্পু আসলে কোনো একটা নির্জীব বা এই অবস্থায় আছে বা তাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে, কাজে তার কাছ থেকে ওরকম কোনো থ্রেট নাই। এটাও সত্যি যে এটা অনেকটা, আপনারা যদি ধরেন যে করোনা ভাইরাসের যে ভাইরাসটা ছিল, এটা কিন্তু নির্জীব, এর থেকে কোনো হুমকি বা কোনো কিছু নাই, যদি না এই ভাইরাস অন্য কোনো অ্যাক্টিভ কোষের সংস্পর্শে চলে আসে। চুপ্পুকে নিয়ে কিন্তু ভয়টাই এখানে, সে এখন নির্জীব মধ্যে আছে, কিন্তু যদি পরিবর্তিত বা কোনো পরিস্থিতিতে সে কোনো কোষের সংস্পর্শে চলে আসে, সেটা ক্ষতির কারণ হতে পারে। এটা নিয়ে আসলে আমাদের সবাইকে একটু চিন্তা করা উচিত। এবং এই ক্ষতির হাত থেকে, আমার কথা হলো যে এখন এই ক্ষতির হাত থেকে কিংবা 2 ধরনের হতে পারে। এই নির্জীব যে কোষটা বা ভাইরাসটা, এটা যেন কোনোভাবে বাহিত বা হয়ে অন্য কোনো কোষের সংস্পর্শে না আসে। আমরা 2 ভাবে এটাকে রাখতে পারি, আইদার এটাকে কোনো সংস্পর্শে আসতে দিব না, অথবা এই কোষটার এই নির্জীব যে ভাইরাসটা আছে এটাকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে। এখন দেখেন সমস্যাটা হয়েছে এই জায়গায়। এখন আমরা যে বিএনপির যে কনসার্ন, আমরা দুটোকে আসলে একটু অ্যাড্রেস করা দরকার। যদি আমরা বলি না বিএনপি অহেতুক করতেছে, এটা কিন্তু যে সময়ে করার কথা ছিল, ওই যে যেরকম ডাক্তার বলেছে আপনাকে ওষুধটা একটু ঝাঁকি দিয়ে খাবেন, এখন আমরা আসলে ওষুধটা খেয়ে ফেলেছি। এখন যদি ঝাঁকি দিয়ে, এটা মনে হয় খুব একটা কতটুকু কাজ করবে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়। এখন বিএনপির কনসার্নটা আমাদের ভাবতে হবে, এবং একই সাথে যে অন্যান্য কিভাবে সেটা অ্যাড্রেস করবে, যে বিএনপি এই ঝুঁকিটা কিভাবে কমিয়ে আনবে, এইটাও আমি আজকে রুমিন আপু আছেন এবং সায়ন্ত ভাই, অন্যান্য যারা আছেন, আমরা এটা নিয়ে আসলে একটু কথা বললে হয়তো ভালো হবে। আমরা জানতে চাচ্ছি যে আমরা আসলে এটা আমরা কিভাবে কমাবো। আমি একটু ব্যারিস্টার রুমিন ফারহানের কাছে যাই। ব্যারিস্টার রুমিন ফারহান, আপনাকে ধন্যবাদ। আপনাকে আমরা দেখতে পেলাম, আমি ভাবছিলাম যে শুধু একটা স্ক্রিনের সঙ্গে কথা বলতে হবে, আপনি চেষ্টা করে অবশেষে সফল হয়েছেন। তো আমি যেটি বলছিলাম যে চুপ্পুকে সরালে কি সমস্যার সমাধান, যেখানে আলী ইমাম মজুমদার বসে আছে, যেখানে জেনারেল জাহাঙ্গীর বসে আছে, জেনারেল ব্রিগেডিয়ার শাখাওয়াত বসে আছে, যেখানে ব্যারিস্টার হাসান আরিফ বসে আছে, যারা 111-এর প্রোডাক্ট,
এবং যাদের সঙ্গে পতিত হাসিনাদের এখনো যোগাযোগ আছে, এবং আপনি দেখছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যে স্পিডে কাজ করার কথা সেটি করতে পারছে না। তো এত সমস্যার পরে আপনারা চুপুর ব্যাপারটা যখন সামনে আসলো, বিপ্লবী সরকারের কথা যখন সামনে আসলো, তখন বিএনপির পক্ষ থেকে এই যে ইতস্তত করা হচ্ছে বা কারেক্ট ইয়েতে যাওয়া হচ্ছে না, মানে বিএনপির অবস্থানটা কি, এটা একটু জানতে চাই। আপনারা কি ভাবছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন পর আসলে আমার প্রিয় মুখগুলো আমরা একসঙ্গে হয়েছি, আমার ভীষণ ভালো লাগছে। গত 15 বছর আসলে আমরা যার যার জায়গা থেকে এত দুঃসময় পার করেছি যে আমরা যে আবার এই প্রিয় মুখগুলো একসাথে বসতে পারবো, আলোচনা করতে পারবো, খোলা মন নিয়ে কথা বলতে পারবো, এটাই আসলে আমরা বলতে বসেছিলাম। অন্তত আজকে আমার মনে হচ্ছে যে খুব আনন্দের একটা দিন, আমার খুব প্রিয় মুখগুলো আমার চারপাশে। দেখুন, বিএনপির অবস্থান খুব স্পষ্ট। গত 15 বছর একটা লম্বা সময়, এবং এই দীর্ঘ সময় বিএনপিকে নানান ভাবে মূল্য চুকিয়ে যেতে হয়েছে। বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা দায়ের হয়েছে। বিএনপি চেয়ারপারসন থেকে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কারাগারে গেছে, তারা গুম হয়ে গেছে। আমরা জানি না, এখনো আমাদের অনেক নেতা কর্মীর কিন্তু কোনো খবর নাই। ইলিয়াস আলী বা চৌধুরী আলম, হিরু ভাই, পারভেজ ভাই, ওনারা কোথায় আছেন? সাজিদুল হক সুমন ভাই, আমরা কিন্তু জানি না। সুতরাং আমাদের এই গণ অভ্যুত্থানটা, এই যে প্রেক্ষাপটটা তৈরি, তার পেছনে কিন্তু বিএনপির গত 15+2 17 বছরের অনেক ত্যাগের গল্প আছে, অনেক ত্যাগের ইতিহাস আছে। কনক ভাই আছেন, মিনার ভাই দেখতে পাচ্ছি, আমি ইলিয়াস ভাইকে দেখতে পাচ্ছি। আপনারা কেউ দেশেও ফিরতে পারেননি এতগুলো বছর। নিজের স্বজনের সঙ্গে ঈদ করবেন, নিজের মাকে হারিয়েছেন, দেশে আসবেন, বাবা অসুস্থ দেখতে আসবেন, সেই সুযোগটাও কিন্তু আপনাদের হয়নি। সুতরাং আমাদের প্রত্যেকের এই অভ্যুত্থানের পিছনে যার যার জায়গা থেকে প্রত্যেকের অবদান আছে, এবং সবচেয়ে জনপ্রিয় এবং লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপির দায় এবং বিএনপির দায়িত্ব দুটোই কিন্তু অনেক বেশি। সে কারণেই বিএনপি অনেক বিষয়ে চট করে হ্যাঁ বা না বলতে পারে না, যেটা হয়তো অন্য ছোট দলগুলোর পক্ষে আরো সহজ হয়, তারা দ্রুতই হ্যাঁ বা না এর দিকে যেতে পারে। কিন্তু বিএনপিকে আসলে অনেক কিছু বিচার বিবেচনা করতে হয়। আমরা যদি বাংলাদেশের সংবিধানটা একটু দেখি, বাংলাদেশের রাষ্ট্রপতির কিন্তু আদতে কোনো তেমন ক্ষমতা নেই। প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীর নিয়োগ, যেটা অনেকটা আনুষ্ঠানিক, এর বাইরে রাষ্ট্রপতি কোনো কাজ প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ ছাড়া করতে পারবে না। সেই অর্থে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেন না থাকলেন না তাতে তেমন কিছু আসলে যায় আসে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই বিপ্লব বা গণ অভ্যুত্থান যেটাই বলেন, তার 2.5 মাস 3 মাসের মাথায় এসে হঠাৎ করে কেন চুপ্পু ইস্যুটাকে সামনে আনা হলো? একজন রাজনৈতিক ক্ষুদ্র কর্মী হিসেবে এই প্রশ্নটা তো আসেই আমার মনে, যে এত কিছু করা বাকি, এত কাজ, এত প্রত্যাশা এই সরকারের প্রতি। এবং কনক ভাই যেটা শুরুতেই বলছিলেন, এবং মিনার ভাই একটু বলেছেন, যে অনেক জায়গায় কিন্তু তারা সেই প্রত্যাশা বা জনগণের আশাটা পূরণ করতে পারছে না। সেই জায়গায় হঠাৎ করে জনাব চুপ্পুকে সরিয়ে দেওয়াটা মনে হচ্ছে যেন বাংলাদেশের প্রধানতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং সেই জায়গাটাতেই কিন্তু সন্দেহের উদ্রেক হয়, সন্দেহের জন্ম হয়, যে কেন চুপ্পু সাহেব। 2 হচ্ছে, বাংলাদেশের মানুষ দীর্ঘ 15 বছর কোনো ভোট দিতে পারে নাই। জাতীয় নির্বাচন তো দূরেই থাক, ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে, সেখানেও যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন প্রক্রিয়াতে অংশ নেবে, নির্বাচন প্রচারণাতে অংশ নেবে, তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচার চালাবে, পছন্দের প্রার্থীকে ভোট দেবে, সেই সুযোগটাও হয় নাই। আমার তো মনে পড়ে, আমার সেই সময় যে কথাগুলো আমাকে মিডিয়াতে অহরহ বলতে হয়েছে, যে যদি পছন্দের প্রার্থীকে ভোট না দাও তাহলে এলাকায় কবর দিতে দিব না। এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন। ক্যান ইউ বিলিভ দ্যাট? বাংলাদেশে এখন যার বয়স 32-33, সেই মানুষটি জীবনে কোনোদিনও ভোট দেয় নাই। কিন্তু একজন নাগরিক যদি ভোট দিতে না পারে তাহলে তো সে নাগরিক থাকে না। সুতরাং এই জায়গাগুলো, মূল কনসার্ন গুলোর দিকে না তাকিয়ে চুপ্পু থাকবে কি থাকবে না, এইটা যখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, এবং সমন্বয়ক যাদেরকে আমরা প্রধান সমন্বয়ক হিসেবে জানি, হাসনাত আব্দুল্লাহ বা সার্জিস আলম, তারা যখন রাজনৈতিক দলগুলোর কাছে ছুটে যেতে থাকেন যে কোনোভাবেই চুপ্পুকে রাখা যাবে না, তখন তো আসলে এই ভয় আমাদের মধ্যে আরো গাঢ় হয় যে এটার পেছনে রাজনীতিটা কি। 1/11-এর স্মৃতি তো আমাদের আছে, 1/11 তো আমরা দেখেছি, এবং তখন বিরাজনীতিকরণের কি প্রক্রিয়া হয়েছে সেটাও আমরা দেখেছি। সুতরাং ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য কিছু সুবিধাবাদী, কিছু সুযোগ সন্ধানী, কিছু অতি কৌশলী বা অপকৌশলী মানুষ তো সবসময় অপেক্ষা করে। সেই জায়গাটাতেই বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির কনসার্ন, এবং বিএনপি শুরুতেই একটা কথা ক্লিয়ার করেছে, যে একটা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন যেখানে সকল দলমতের মানুষ অংশগ্রহণ করতে পারবে, ভোটাররা নিঃসংকোচে ভোট দিতে পারবে, সেই পরিবেশ তৈরির জন্য যেই যেই সংস্কার দরকার
তার জন্য যৌক্তিক সময় দিতে বিএনপি সবসময় প্রস্তুত। এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান খুবই স্পষ্ট করে দিয়েছেন যে এই সরকার আমাদের সরকার, গণমানুষের সরকার। এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। সুতরাং এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না। এর দায়বদ্ধতা অনেক বেশি মানুষের কাছে, কারণ এর ম্যান্ডেট হচ্ছে মানুষের রক্ত, মানুষের জীবন, মানুষের শপথ। এর ম্যান্ডেটটা আসলে অনেক ভারী। ব্যারিস্টার রুমিন, আপনি যদি দেখেন যে আমরা যেটি দেখলাম যে ছাত্রদের এই চুপ্পুকে সরানো যে দাবি, এটার সাথে কিন্তু ইতিমধ্যে জামাত একাত্মতা প্রকাশ করেছে। জামাত বলেছে ওকে ফাইন, আমরা সমর্থন দিচ্ছি। পাশাপাশি অন্যান্য বেশ কিছু দলও কিন্তু ছাত্রদের সমর্থন দিয়েছে। এবং আমি যদি এখন আমার স্ক্রিনে যে দর্শকদের যে মতামত কমেন্টস দেখছি, সেই কমেন্টসও ধরেন 98% হচ্ছে চুপ্পুর বিরুদ্ধে কমেন্টস, যে তাকে সরাতেই হবে, তাকে সরতেই হবে। অর্থাৎ হয় কি, মানে একটা আবেগ চলে আসে না, এটা আবেগ চলে আসে এখন যে চুপ্পুকে সরতে হবে, চুপ্পু মাস্ট গো। তো আপনারা কি আপনাদের কনসার্নটা স্টুডেন্টদেরকে বোঝাতে পারছেন, বা আপনাদের কি তাদেরকে বোঝাবেন? কারণ হচ্ছে বিএনপির মতো একটা বড় দল যদি পাবলিক পারসেপশন বা পাবলিকের যে ডিমান্ড, মবের যে ডিমান্ড, এর বাইরে যদি চলে যায়, যেখানে জামাত সমর্থন দিচ্ছে বা অন্যান্য দল সমর্থন দিচ্ছে, সেখানে বিএনপি যদি একা চুপ্পুকে বলে যে না, কি সরানোর দরকার নাই, তাহলে পরিস্থিতিটা রাজনৈতিক দল হিসেবে বিএনপির জন্য কতটুকু মানে গ্রহণযোগ্য বা কতটুকু সুবিধাজনক হবে বলে আপনি মনে করেন? কারণ আপনি খুব চমৎকার একটি শব্দ বলেছেন যে মানুষের আবেগের বিরুদ্ধে যাচ্ছে কিনা। আমি আপনার এই শব্দটিকে ধরেই বলতে চাই, আবেগ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, জনগণের আবেগের উপর নির্ভর করে সকল সিদ্ধান্ত নেওয়া, এটা বোধহয় খুব বিবেচনা প্রসূত হবে না। জনাব চুপ্পুর ব্যাপারে বিএনপির দলগত অবস্থান একদম পরিষ্কার। আমরা শুরু থেকেই বলছি যে জনাব চুপ্পু আওয়ামী লীগের রিক্রুট, জনাব চুপ্পু শেখ হাসিনার দলের একজন কর্মী ছিলেন, তিনি শেখ হাসিনার পায়ে ধরে সালাম করে, সকল কিছুই আমরা জানি। এবং জনাব চুপ্পুর ব্যাপারে আলাদা রকম কোন রকম সিম্প্যাথি বা সহানুভূতি বিএনপি নেই। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে আমরা কি আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেব কিনা। এবং আজকে আমি যে সিদ্ধান্ত নিচ্ছি তার ফল যদি আমাকে 2 বছর পরে খুব শক্তভাবে এই জাতিকে পে করতে হয়, দেশের মানুষকে পে করতে হয়। গণতন্ত্র তো কবরে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেটাকে যদি আবারও কফিনে ঢোকানো হয়, এই বিবেচনাগুলো আসলে আমাদের চিন্তা করতে হবে। ধরুন কনক ভাই, এখন তো পার্লামেন্ট নাই, এখন তো স্পিকার নাই। আমরা যে চুপ্পু সাহেবকে সরানোর আলোচনা করছি, চুপ্পু সাহেবকে সরাবে কে? সাংবিধানিক ভাবে প্রশ্ন হচ্ছে চুপ্পুকে সরাবে কে? 1। 2 হচ্ছে চুপ্পু সাহেবকে সরানো হলো, কিন্তু তার জায়গায় রাষ্ট্রপতি হিসেবে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রাহ্য ব্যক্তিটি কে হবেন? এই আলোচনাগুলো না দেখা যাবে আমাদের মূল ফোকাসটিকে সরিয়ে দিচ্ছে। আমাদের মূল ফোকাস ধরেন সাধারণ মানুষের, আমি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়ে রাখি, সাধারণ মানুষের মূল কনসার্ন বা মূল উদ্বেগের বিষয় কোনটা? দ্রব্যমূল্য ফর এক্সাম্পল। আমি সেদিন নিউজে দেখছিলাম যে এই সরকার আসবার পরে, আগে তো মূল্যস্ফীতি শেখ হাসিনা নানান ম্যানিপুলেশনের পরেও খাদ্য দ্রব্যে সেটা 10% মতো ছিল, এখন দেখা গেছে বন্যা পরবর্তী সেটা আরো বেড়েছে এবং 30% মানুষ খাদ্যের বাজেট কাটছাট করছে। 30% মানুষ কিন্তু 6 কোটি মানুষ, এটা কিন্তু অনেক বড় একটা নাম্বার। সুতরাং এই মানুষগুলোর মূল কনসার্ন হচ্ছে তারা সুলভে কি করে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে, কি করে বাজার সিন্ডিকেটকে ভেঙে দেওয়া যায়, কি করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়। আমরা দেখেছি মোহাম্মদপুরে ডাকাতি হচ্ছে। আমার পরিচিত একজন ভদ্রমহিলা প্রফেসর, তিনি উত্তরায় থাকেন, তার বাড়ি থেকে 83 ভরি সোনা এবং কয়েক লক্ষ টাকা নাই হয়ে গেছে, এখন পর্যন্ত কেউ হদিস পায়নি। তো এই জায়গাগুলো কিন্তু মানুষের মূল কনসার্ন। মানুষের জনজীবনে স্বস্তি না এনে রাষ্ট্রপতি হঠাৎ করে বদলে ফেললে কি পরিস্থিতি পরিবর্তন হবে? না ব্যারিস্টার ম্যাডাম, ধরেন এই রাষ্ট্রপতি চুপ্পুর ইস্যুতে বিএনপি যতটুকু কঠোর অবস্থানে বা স্ট্রং অবস্থানে গেল, আমরা ধরেন এই যে 75 দিন 76 দিনের বা প্রায় 80 দিনের কাছাকাছি এই সরকারের কার্যক্রম নিয়ে কিন্তু তেমন কঠোর সমালোচনা দেখি নেই। এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার পরে, সেনাবাহিনীর মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে থাকার পরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটি আপনি বলছিলেন, দ্রব্যমূল্যের সিন্ডিকেট, সেটি নিয়ে তেমন কড়া কোনো অবস্থান আমরা দেখি নেই বিএনপির পক্ষ থেকে। পাশাপাশি আপনি বলছেন আবেগ, এই বিপ্লবটাই তো আবেগের বিপ্লব। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো গুলির সামনে যে দাঁড়ায় গেল, এটা তো আবেগ, এটাই তো আবেগ। মানে এদের আবেগের জন্যই কিন্তু হাসিনাকে পালাতে হয়েছে। এটা যদি আবেগ প্রবণ না হতো, আবেগ না থাকলে কিন্তু হতো না। তো এখন আপনাদের যে অবস্থান, এটি সামগ্রিকভাবে আপনি কি মনে করেন? অর্থাৎ এই অবস্থানটা কি আপনারা শেষ পর্যন্ত রাখবেন, নাকি এটা বিবেচনার কোনো সুযোগ আছে? কারণ স্টুডেন্টদের যে অবস্থান দেখছি, তারা খুব কঠোর অবস্থানে চলে গেছেন, কি কারণে গেছে আমি জানি না। তো আপনাদের আসলে এই ব্যাপারটা কি আপনারা কি একটু পুনর্বিবেচনার বা আলোচনা করে
তাদেরকে বোঝানোর বা অন্য কোনো অবকাশ আছে কিনা এই মুহূর্তে? বিএনপি কিন্তু খুবই লিবারেল একটা দল, এবং বিএনপি আলাপ আলোচনায় বিশ্বাসী, বিএনপি ঐক্যমতে বিশ্বাসী, বিএনপি আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। সুতরাং বিএনপি কিন্তু একবারও বলেনি যে আমরা হার্ড লাইনে যাচ্ছি, আমরা কোনোভাবেই তোমাদের সঙ্গে আর আলোচনায় বসবো না, বা আমরা আমাদের অবস্থানের কোনো পরিবর্তন আনবো না। বিএনপি শুধু এটুকুই বলেছে যে সাংবিধানিক ধারাবাহিকতা যেন নষ্ট না হয়, কোনো সুযোগ সন্ধানী তৃতীয় পক্ষ যেন ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এবং যেই গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ 17 বছর এত সংগ্রাম করেছি, এত লড়াই করেছি, এত প্রাণ দিয়েছি, এত রক্ত দিয়েছি, আমি দীর্ঘ 17 বছরের হিসাব দিচ্ছি, কিন্তু আমাদের কর্মীদের নখ তুলে ফেলা হয়েছে, আয়না ঘরে নিয়ে নির্যাতন করা হয়েছে, সেটা যেন বৃথা না যায়। দেখুন, আবেগ ছাড়া কোনো আন্দোলন হয় না, আবেগ ছাড়া রাজনীতি হয় না, আবেগ ছাড়া বিপ্লব হয় না। এটা যেমন সত্য, তেমনি কেবল আবেগে পরিচালিত হলে বিপ্লবের সুফল ঘরে তোলা যায় না, রাজনীতির সুফল ঘরে তোলা যায় না, এবং জাতিকে একটা নির্দেশনা দেওয়া যায় না, সেটাও তেমন ভাবেই সত্য। এবং আমি আপনার আগের প্রশ্নের সূত্র ধরে একটু বলি যে আমরা সরকারের খুব কঠোর সমালোচনা, আপনি সঠিকভাবে বলেছেন, আমাদের দল থেকে এখনো তেমন ভাবে করা হয়নি। তার মূল কারণটাই হচ্ছে আমরা বিশ্বাস করি এটা আমাদেরই সরকার, ছাত্র জনতার সরকার, বাংলাদেশের মানুষের 17 কোটি মানুষের সরকার। গুটি কয়েক আওয়ামী সুবিধাভোগী, আওয়ামী ল্যাসপেন্সার বাদ দিয়ে এর বাকি যেই জনগণ, বাংলাদেশের আপামর যে জনগণ, এই সরকার তাদের সরকার। সুতরাং এই সরকারকে বিব্রত করা বা অতি দ্রুত, আমরা তো চেয়েছি আর একটু সময় দিতে, আমরা চাইনি যে শুরু প্রথম দিন থেকেই সমালোচনা করে সরকারকে বিব্রত করা অবস্থায় ফেলতে, আমরা সময় দিতে চেয়েছি, যৌক্তিক সময় দেওয়ার কথা আমাদের দল থেকে বলা হচ্ছে এবং আমরা দিয়েছি। আরেকটা বিষয় কনক ভাই, এই ভয়াবহ রেজিমটা, এই ভয়ঙ্কর দুঃশাসনটা শেষ হবার পরে আওয়ামী লীগ নিজেই কিন্তু একটা ভীতির মধ্যে ছিল, যে আওয়ামী লীগ বলেছিল যে ওবায়দুল কাদের পালানোর পথ পাবে না, হ্যাঁ, একজনকেও মানে খুঁজে পাওয়া যাবে না, তাদের এমন অবস্থা হবে। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের মানুষ অনেক সহনশীলতার পরিচয় দিয়েছে। আমি বলতে আমার কোনো দ্বিধা নেই যে আওয়ামী লীগ নিজেও ভেবেছিল যে যেই অপকর্ম, যে দুঃশাসন, যেই অত্যাচারের স্টিপ রোলার তারা চালিয়েছে, তাতে সম্ভবত তাদের পক্ষে আর বাংলাদেশের মাটিতে নিঃশ্বাস নেওয়া সম্ভব হবে না। সেই জায়গাতে আমরা দেখেছি বাংলাদেশের মানুষ কিছু বিল্ডিং ভাঙচুর ছাড়া, আসবাবপত্র ভাঙচুর ছাড়া, মূর্তি ভাঙচুর ছাড়া, মানে আমি বলবো যে তারা তাদের ধৈর্যের চরমতম, সহিষ্ণুতার চরমতম প্রকাশ কিন্তু তারা দেখিয়েছে, এবং এটাই বাংলাদেশের মানুষ। তারা কিন্তু সহিষ্ণু, তারা অ্যাকোমোডেটিভ, এবং তারা মানে অত রিভেঞ্জফুল না, ভেঞ্জেন্ট না, তারা ক্ষমা করে এবং সহিষ্ণু, এইটুকুই বলবো। না, ধরেন এই যে আন্দোলন বা হাসিনার যে পলায়ন বা এই যে বিপ্লব, ছাত্র জনতার বিপ্লব, বিএনপির অবদান তো কম না। বিএনপির প্রচুর নেতাকর্মী শহীদ হয়েছেন। বিএনপি ধরেন গত 2009 সালের পর থেকে তো বিএনপি রাজপথে আন্দোলন সংগ্রামে প্রচুর নেতাকর্মী মারা গেছেন, শহীদ হয়েছেন, অনেকে গুম হয়েছেন, লক্ষ লক্ষ মামলা হয়েছে, পরিবার নিষ্পেষিত হয়েছে, যাচ্ছে তাই হয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখছি, যেটা আমি আবারও আপনার কাছে আসবো, যে আপনারা সরকারের সমালোচনা করছেন না, কিন্তু ধরেন এই যে একটি অনভিজ্ঞ সরকার, অনেকে বলছেন এনজিও গ্রাম সরকার, এনজিও এবং গ্রামীণ ব্যাংকের সমন্বয়ে যে সরকার, আপনারা দেখছেন যে তারা হাঁটতে হাঁটতে খাদের কিনারে চলে যাচ্ছে, যে কোনো সময় ধাবাস করে পড়বে, আপনারা কিছু বলছেন না, আপনারা দেখছেন। তো এই জায়গাটা নিয়ে আমি আপনার কাছে আসবো। ইলিয়াস, বলি কনক ভাই, একটা মিনিট, আপনি হয়তো নিজেই বললেন যে হাঁটতে হাঁটতে খাদের কিনারে চলে যাচ্ছে, যে কোনো সময় ধপাস করে পড়বে, এইটা বুঝেই আমরা বলছি সাবধান, এখনই কোনো র্যাডিক্যাল ডিসিশন নেওয়াটা ঠিক হবে না, যেটার প্র্যাকটিক্যালি তেমন কোনো বড় ইম্প্যাক্ট নাই। কিন্তু আমি আসবো আপনার কাছে, কিন্তু এটার সাথে ধরেন এই যে একটি বিপ্লবী সরকার গঠনের একটা দাবি আছে, আমূল পরিবর্তনের দাবি আছে। কারণ আপনি দেখছেন যে প্রশাসন স্থবির হয়ে গেছে, পুলিশ স্থবির হয়ে গেছে, পুলিশ কাজ করছে না। এই যে 62 জন ছাত্রলীগের নেতা এসপি হয়ে বের হওয়ার একদিন আগে স্থগিত করা হয়, সেটা আমেরিকা থেকে আমরা যখন প্রোগ্রাম করি বা বিভিন্ন বিষয় তুলে আনি, তখন সরকারের নজর পড়ে, ওহো, এটা তো দেখা হইলো না। তো এই যে একটা চরম অনভিজ্ঞতা যে বহিঃপ্রকাশ আমরা দেখি, সেই জায়গাটা বিএনপির যে ওয়াচডগের ভূমিকা বা স্ট্রিক্ট অবস্থানে থাকা দরকার ছিল, সেই জায়গাটা কেন হচ্ছে না? কেন আপনারা কি ভাবছেন? কারণ আর্লি নির্বাচন যদি আপনারা চান, এটা আমরা সবাই চাই, তো দ্রুত নির্বাচন হতে হলে এদেরকে দ্রুত কাজে লাগাই দিতে হবে, যে ভাই তুমি এটা করো, এটা করো, এটা করো, নির্বাচনে যাও। নির্বাচনের জন্য এত মহাসংখ্যা কিছু নাই, নির্বাচনের জন্য যে কিছু সিম্পল কিছু মেজার্স যথেষ্ট। কিন্তু যেহেতু 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, প্রতিটা লেভেলই তাদের লোক। ইলিয়াস হোসেন, আপনার কাছ থেকে একটু শুনি, ব্যারিস্টার ম্যাডামের কথা আপনি কি মনে করছেন? আপনার কাছ থেকে একটু শুনি। আজকে তো আপনার আমার শার্ট একই শার্ট হয়ে গেছে, কেউ কেউ আবার বলবে যে একই জায়গা থেকে আসছে শার্ট। যাই হোক, আপনার কথা শুনি ইলিয়াস, আপনি আনমিউট করেন। জি, রুমিনা আপা, আপনাকে স্পেশালি সালাম দিচ্ছি। রুমিনা আপা আমার খুব পছন্দের মানুষ। এর আগেও রুমিনা আপার সাথে, রুমিনা আপা আমার চ্যানেলে একমাত্র এসেছিল, তখন দেশে আসলে আমাদেরকে দেখলে মানুষ ভয় পেত, ওই সময় রুমিনা আপা আমার চ্যানেলে লাইভে এসেছিল।
তো সেই কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন বিষয় হলো যে ধরেন আমি যদি আমার কথা বলি, আপনি জনগণের এই যে ইয়ের কথা বলছিলেন, যে মানুষ যে কমেন্ট করছে সেই কথাগুলো বলছে, আমিও কমেন্ট করছিলাম। দেখেন মানে রাষ্ট্রপতি না, আমি মনে করি ধরেন রুমিন আপা উনি বিএনপি করেন, উনি ওনাদের দলের হয়তো একটা বিষয় আছে, ওনার কাছে হয়তো অনেক তথ্য থাকতে পারে যেই তথ্যগুলো আমার কাছে নাই। এগুলো অনেক সাধারণ মানুষ হয়তো অনেকে অনেক ভাবে বলছেন। আমি মনে করি যেটা যে হইতে পারে যে এই রাষ্ট্রপতিকে সরাইলে একটা সাংবিধানিক শূন্যতা তৈরি হবে, তারপরে একটা এই অন্য খারাপ কিছু করতে পারে, যে হয়তো সেনাবাহিনীর ক্ষমতায় চলে আসতে পারে, বা এই ধরনের কিছু বিষয় থাকতে পারে। আমি আমারটা সরাসরি বলতে পারলাম, রুমিন আপা হয়তো এই কথাগুলো এইভাবে সরাসরি উনি যেহেতু একটা দলের রিপ্রেজেন্ট করে উনি বলতে পারবেন না। তো জনগণকে এই জিনিসগুলো বোঝা উচিত। যদি ওনাদের কাছে এরকম সুস্পষ্ট কোনো তথ্য থাকে যে রাষ্ট্রপতিকে রাখলেই ভালো হবে, তাহলে রাখা উচিত। কিন্তু আমার মতামত যদি দিতে বলেন, আমি বলবো যে ভাই রাষ্ট্রপতি না, আওয়ামী লীগ যাদেরকে রেখে গিয়েছে তাদের কাউকেই রাখা উচিত না। এটা এই ভয়ের কারণে না যে বাংলাদেশে মানে সংবিধানকে আমাদের সমুন্নত রাখতে হবে, সংবিধান অনুযায়ী কাজ করতে হবে, এই জন্য আমি মনে করি রাখা উচিত না। দেখেন আমার কাছে খুব কষ্ট লেগেছে যে চ্যানেল আইতে একজন প্রেজেন্টার আছেন, ওনার নাম হচ্ছে সোমা ইসলাম। বাংলাদেশের মানুষ ওনাকে সবাই চিনে। আমি যতবার নির্বাচন কমিশনে নিউজ করতে গিয়েছি, এমনিতে ওনার আচার আচরণ কিন্তু মানে প্র্যাকটিক্যালিও কিন্তু ওনার আচার আচরণ খুব আক্রমণ। ইলিয়াস আমরা মিডিয়া প্রসঙ্গটা নিয়ে আসবো, আমরা এখন একটু রাষ্ট্রপতি। না আমি ওইটা নিয়ে আসি ভাই, আমি ওইখানে আছি। তো ওনাকে দেখলে খুব ভয় পেতাম, খুবই আক্রমণাত্মক থাকতো সবার উপরে। হ্যাঁ, সবাই ওনাকে বস হিসাবে দেখতো। তো এই যে মহিলার সাথে আমাদের একজন উনিও খুব পছন্দের নেত্রী নীলুফার ইয়াসমিন মনি আপা, ওনাকে খুব চরম ভাবে অপমান করেছিল। তারপরে এই যে রবিউল ইসলাম ভাই, ওনাকেও এই মহিলা খুব, আমার দেখা আর কি কয়েকজন অপমান করা যাদের করেছেন, এর মধ্যে এরা একজন। তারপর ওই যে মানিকের সময়ের কথা জানেন, যে মানিকের সাথেও এরকম অনেককে নিয়ে আসা হয়েছে। এই যে এই মহিলা সবসময় মানিকের পক্ষে থাকতো, যদি ওই যে আরেকজন যে প্রেজেন্টার তাকে নিয়ে অনেক আলোচনা আছে, সে মানিকের বিরুদ্ধে ছিল। তো এই মহিলার সাথে এই নীলুফার ইয়াসমিন মনি আপাই আবার ফের 5 তারিখের পরে টকশোতে গেল। আমি হলে না যাইতাম না ভাই। আপনি রাষ্ট্রপতির কথা বলেন, রাষ্ট্রপতি আমি মনে করি যে এখন একটা পুতুল, রাষ্ট্রপতির কিছু করার ক্ষমতা নাই। রাষ্ট্রপতি একমাত্র সবচাইতেই বাংলাদেশে এখন সংখ্যালঘু একজন মানুষ, যে কিনা নিজের ইচ্ছার বিরুদ্ধে সবকিছু করে। ওনার কোনো ইচ্ছাই দুনিয়ায় নাই, আর ওনার ইচ্ছা সব শেষ হয়ে গেছে 5 তারিখের পরে। ওনার বিষয়টা নিয়ে আমি অত গুরুত্বপূর্ণ কিছু মনে করি, কিন্তু আমি চাই ওনাকেও সরাই দেওয়া হোক। উনি ছাড়াও এই যে মিডিয়াতে যারা আছে, আপনি বিভিন্ন সচিবালয়ে যারা আছে, আপনি সেনাবাহিনীতে যদি হিসাব করা হয়, সেনাবাহিনীর এখনকার ডিজিএফ এর মহাপরিচালক প্রচন্ড রকমের প্রো আওয়ামী লীগ একজন, প্রো ইন্ডিয়ান একজন লোক, এনএসআই প্রধান। আপনি 9 ডিভিশনের কথা যদি বলেন, ইভেন চিফ অ্যাডভাইজারের যিনি মিলিটারি অ্যাডভাইজার আছে, এরা প্রচন্ড রকমের আমি মানে এদের ব্যাপারে জেনে একদম স্পষ্ট ভাবে জেনে আপনাদেরকে বলছি, এদেরকে সরানো খুব বেশি জরুরি। এরপরেও গভর্নমেন্টের থেকে কয়েকজন নিয়োগ দেওয়া হয়েছে। আপনি দেখেন দুর্নীতি দমন কমিশন, কনক ভাই বিশ্বাস করেন, আমি ওনাদের ভেতরে কয়েকজনের সাথে আমার সম্পর্ক আছে, ওনারা ওনাদের মুখের কথা যে আওয়ামী লীগের সময় আমাদের এর চাইতে বেশি প্রাধান্য ছিল, আওয়ামী লীগ আসার পরে এই আওয়ামী লীগের যেই আপনার দুদকে যারা ছিল তাদের প্রভাব এখন তার চাইতেও বেশি বেড়েছে। সবগুলো জায়গায় তো ভাই সরানো দরকার। আমি সরানোর পক্ষে, শুধু এইটুকুই বললাম। আপনি সরানোর পক্ষে, এবং মিডিয়া নিয়ে আমরা একটু কথা বলবো নিশ্চয়ই। সায়ন্ত ভাই, আপনি কিভাবে দেখছেন এই যে ছাত্রদের বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিল তাদের বর্তমান যে অবস্থান, এবং বিএনপির যে অবস্থান, জামাতের অবস্থান, সব মিলিয়ে একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি আসলে কিভাবে বিশ্লেষণ করবেন? কনক ভাই, আপনাকে ধন্যবাদ, এবং আলোচনায় ব্যারিস্টার রুমিন ফারহানা, ইলিয়াস হুসাইন এবং মিয়ার ভাই আছেন, এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, আমার কাছে মনে হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের 2.5 মাসের মাথায় এসে হঠাৎ করে এটা একটা অপ্রয়োজনীয় বিতর্কে আমরা জড়িয়ে গেলাম। অপ্রয়োজনীয় বিতর্ক হঠাৎ করে বলছি এই জন্য যে চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হিসেবে ওইখানে যে থাকবেন, এটা শুরুতেই একটা ভুল ছিল। এটা একটা অনাকাঙ্ক্ষিত এবং ভুল সিদ্ধান্ত ছিল ওনাকে ওই পথে রাখা। ওই পদে উনি থাকতে পারেন না, কারণ ফ্যাসিবাদ শেখ হাসিনা তার অনুগত, তার কথায় উদ্বাস করবে, এবং যার প্রচুর দুর্নীতির অভিযোগ থাকবে, এবং তার নাটাইটা শেখ হাসিনার হাতে থাকবে, এমন লোককেই বাছাই করবে প্রেসিডেন্টের জন্য। খুব গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা যাদেরকে বাছাই করতেন, তাদের আগের যত রকম আকাম কুকামের রেকর্ড আছে, এটা শেখ হাসিনার হাতে নিয়ে, নাটাইটা হাতে নিয়ে তারপরে ওই পদে বসাতেন, যে কোনোদিন কারো বুদ্ধিতে যদি একটা ভালো কাজে করতে চায়, সে একটা সিদ্ধান্ত নিতে যায়, তাহলে যেন ওই চিফ জাস্টিস সিনহার মতো অবস্থা করা যায়। এইরকম অনুগত, করাপ্টেড এবং বিভিন্ন আকাম কুকামের যুক্ত লোকদেরকেই গুরুত্বপূর্ণ পদে শেখ হাসিনা বসাতো, এটা আমার বিশ্বাস, এবং তার অনেক নমুনা আমরা ইতিপূর্বে জানি। সেই বিবেচনায় শেখ হাসিনা
যখন এর আগেও চুপ্পু সাহেব যখন বিভিন্ন দায়িত্বে ছিলেন, তখন তার কাজই ছিল শেখ হাসিনা এবং তার সরকারকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়, কিভাবে ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করা যায়, আর কিভাবে প্রতিপক্ষকে দমন করা যায়, তাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো যায়। ফলে শেখ হাসিনা যা যা অপকর্ম করেছেন, চুপ্পু সাহেব প্রেসিডেন্ট হওয়ার আগে তার অনেক অপকর্মের সহযোগী ছিলেন। তার অবস্থা অনুযায়ী সেই রকম একজন লোককে বিশ্বাসভাজন এবং তার শেখ হাসিনার ভৃত্যের মতো আচরণ করতে পারবেন মনে করেই তাকে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। প্রেসিডেন্ট পদটি মহামান্য হলেও শেখ হাসিনার জন্য মান্যবর ছিল না। সেই রকম একজন লোক শেখ হাসিনার পতনের পরে ওই পদে থাকে কি করে, এই প্রশ্নটা প্রথমেই করা উচিত ছিল। যারা শপথ নিলেন, যারা এই সরকার গঠন করলেন, তারা এটি তখন ভাবেননি। যেভাবেই হোক তিনি থেকে গেছেন। তাকে দেখলে আমাদের অনেকের অ্যালার্জি হয়, কারণ শেখ হাসিনার নাম শুনলে আমাদের অ্যালার্জি হয়, তার কথা মনে পড়লে আমাদের অ্যালার্জি হয়। সেখানে চুপ্পু সাহেবকে দেখলে, তার কথা শুনলে ওই পদে আছেন, এটা অ্যালার্জি না হবার কোনো কারণ নাই। এত ছাত্র জনতা হত্যার মধ্য দিয়ে যে একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় হলো, সেই সরকারে, আগের সরকারের ফ্যাসিস্টবাদীর প্রধান যিনি, মাফিয়াতন্ত্রের রানী যিনি, তার অনুগত, তার পছন্দের লোক এরকম পদে থাকবেন কেন? তার পরের কথায় আসি, যেহেতু এইটাকে যে কোনো ভাবেই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রাথমিক নিয়োগদাতারা সহ ছাত্র জনতা সবাই তো মেনেই 2.5 মাস চলেছে। এখন আমাদের কাছে প্রায়োরিটি কি ছিল? আমাদের প্রায়োরিটি এই যে আপনি এত সুন্দর একটা অনুষ্ঠান করছেন, এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা, ইলিয়াস হোসেন, অত্যন্ত জনপ্রিয় মানুষেরা, মিনার ভাই কথা বলছেন, সুন্দর সুন্দর কথা বলছেন, আপনার সুন্দর উপস্থাপনা, এটা দেখবার জন্য অনেক মানুষকে সেটের সামনে, এই স্ক্রিনটার সামনে বসতে হচ্ছে না? এখন পেটে যদি ভাত না থাকে, ক্ষুধা থাকে, আপনার এই ভালো কথা কারো কানে ভালো লাগবে? সুতরাং মানুষের পেটে ভাতটা দিতে হবে, সেটা হচ্ছে প্রায়োরিটি। দ্রব্যমূল্য কি অবস্থা, দেশ কোন দিকে যাচ্ছে, আইন শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম খাচ্ছে সেই আওয়ামী ফ্যাসিবাদের অনুগত সেই পুলিশ, তাদের প্রশাসনের লোক ঘুরিয়ে ফিরিয়ে সেই একই আন্ডা বারবার দেখাচ্ছে, তাদেরকেই নিচ্ছে। প্রায়োরিটি সেইটা। প্রায়োরিটি হচ্ছে, স্বাগত, আমি কারোর সঙ্গে একটা জিনিস যোগ করি। আপনি বলছিলেন যে 2.5 মাস পরে একটি ভুল সিদ্ধান্ত প্রথমেই ভুল হয়েছে। তো আমি যদি একটা রং লেনে গাড়ি ড্রাইভ করতে থাকি, আমার একটা পর্যায়ে যদি মনে হয় যে আমার লেন হচ্ছে রাইট, আমি লেফট লেনে গাড়ি চালাচ্ছি, আমি আসছি, সেখানে আসছি, আমি একটু সময় দিলেই আসবো। আমি দিচ্ছি দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলা, ধরেন সেনাবাহিনী মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আছে, মানে দ্রব্যমূল্য বা এই আইন শৃঙ্খলা নিয়ে যে ব্যর্থতার জায়গাগুলো, যেটা আমি ব্যারিস্টার ম্যাডামকে বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে তেমন কোনো কঠোর কোনো রেজিস্ট বা প্রতিবাদ বা আন্দোলন বা একটা অবস্থান আমরা দেখি নাই। আপনি একটু বলেন। জি না, বিএনপির পক্ষ থেকে এটা আমার ব্যক্তিগত মত, এটা সঙ্গত হতো না। জি, কারণ সব কর্নার থেকে একবারে প্রতিবাদ আসলে, একবার এই সরকারের উপর প্রেসার আসলে, এই সরকার এমনিতেই তো ছোট একটা বডি, তাদের রাজনৈতিক এবং রাষ্ট্র পরিচালনার তেমন অভিজ্ঞতা ছাড়াই প্রত্যেকে যে যার ক্ষেত্রে, যে যার সেক্টরে, যে সায়েন্সের ক্ষেত্রে প্র্যাকটিস করতেন, দে ওয়ার বিগ সায়েন্টিস্ট ইন দেয়ার ওন ফিল্ড। বাট রাজনীতি একটা ভিন্ন সায়েন্স, রাষ্ট্র পরিচালনা একটা ভিন্ন সায়েন্স, সেই সায়েন্সের পারদর্শী বিজ্ঞানী তারা নন। সুতরাং তাদেরকে যদি সবাই ব্যতিব্যস্ত করতে থাকে, পাচ্ছে না বলে, সেটাও ঠিক হবে না। কারণ আমাদের সরকার, এদেরকে সফল করানোটাও আমাদের দায়িত্ব, গাইড করে। ফলে বিএনপি গাইড করছে, প্রতিবাদ করাটা জোরালো ভাবে করতে গেলে এই সরকারের জন্য সেটা ভালো নাও হতে পারে। এখন যেটা বলছিলাম যে দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য নির্বাচন কমিশনটা পুনর্গঠন করতে হবে, একদম পুনর্গঠন মানে কি নাই, সেটাকে নতুন করে গঠন করতে হবে। এই মানুষের এই ভোট দেবার জন্য যে যে গুলি লাগে একটা সুষ্ঠু ভোটের জন্য, পুলিশ বলতে কিছু আছে দেশে, তার মধ্যে আবার সে আওয়ামী লীগের আমলে যে ভাইবা ইয়ার পরীক্ষা দিয়ে সব রেডি করে রাখা সে আওয়ামী লীগের, ছাত্রলীগের গুন্ডারা, তাদেরকেই আবার ভাইবা নিয়ে নেওয়ার প্রক্রিয়া চলে। এই যে এই বিচার বিভাগ কয় জায়গায়, হঠাৎ করে যদি আপনার এই প্রেসিডেন্টকে আগানো হচ্ছে, সেটা আমাদের ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে দিচ্ছে কিনা সেটাও তো ভাবতে হবে। সেক্ষেত্রে রাষ্ট্রপতি যদি দেশের জন্য, এই সরকারের জন্য ক্ষতিকর হয়ে ওঠেন, তাকে সরানো তো এই সরকারের জন্য মুহূর্তের ব্যাপার। আজকে সরালেও সাংবিধানিক সংকট তৈরি হবে, 2 দিন পরেও সাংবিধানিক সংকট তৈরি হবে, কিন্তু তাকে ওয়াচে রাখতে হবে। যদি মনে হয়, যেটা ইলিয়াস ভাই বলছিলেন, তাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণই নেই আসলে। উনি শুধু সই করবেন, সরকার যা চাইবে সেটাই সই করবেন। যদি এর ব্যত্যয় কখনো ঘটায়, মনে হয় যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তার জন্য ক্ষতি হচ্ছে এই সরকারের বা দেশের, তখন তাকে সরিয়ে দেওয়া তো মুহূর্তের ব্যাপার। সুতরাং সেটাকে বিগ ইস্যু করে আমাদের ফোকাসটাকে অন্যদিকে সরিয়ে দেওয়া উচিত না, এইটা একটা। দ্বিতীয় হচ্ছে বিএনপির পজিশন, যেটা রাজনীতির ভেতরে রাজনীতি থাকে। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার যেরকম কিছু সোর্স থাকে, ইলিয়াস ভাই কিছু সোর্স থাকে, বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদেরও তো কিছু সোর্স থাকা উচিত না? ফলে
রাজনীতির ভেতরের যে রাজনীতি, ষড়যন্ত্রের ভেতরের যে ষড়যন্ত্র, নিশ্চয়ই সেরকম তথ্য বিএনপির হাতে আছে যেটা পাবলিক করা পসিবল না। এটাই রাজনীতি। অথবা বিএনপির রাজনীতির নিজস্ব একটা কৌশলও থাকতে হবে। সেই কৌশলে যদি বিএনপি মনে করে যে চুপ্পু সাহেবকে না সরালে যা ক্ষতি হবে সেটাকে আমরা চেক দিতে পারবো, গোয়েন্দা নজরদারিতে রাখা যাবে, রাজনৈতিক চাপে রাখা যাবে, এই সরকার এবং ছাত্র জনতার চাপে রাখা যাবে, কিন্তু সরিয়ে দিলে যে অস্থিরতা তৈরি হবে সেই সুযোগে আবার অন্য রাজ্যকে বসবে কিনা বা দেশের জন্য আরো ক্ষতির আশঙ্কা তৈরি হবে কিনা সেটাও তো বিএনপিকে ভাবতে হবে। ফলে হটকারী কোনো সিদ্ধান্ত করে নেওয়া যাবে না, এটা বলছে বিএনপি। তো বলে দেয়নি ওনাকে সরানো যাবে না। ছাত্রদের প্রতিনিধিরা বসছেন, তাদের সঙ্গে আলোচনায় বলছেন তোমার আপনাদের কথা শুনলাম, আমরা স্ট্যান্ডিং কমিটি পার্টি ফোরামে আলোচনা করব, তারপরে প্লাস মাইনাস করে তাদের কাছে যদি মনে হয় যে সরিয়ে দিলে ঝুঁকি কম, রাখলে ঝুঁকি বেশি, বিএনপি নিশ্চয়ই সরানোর পক্ষে যাবে। এখনো তো বিএনপি তাদের পজিশন এরকম ডিক্লেয়ার করে দেয়নি যে সরানো যাবে বা যাবে না। তবে আমার মত হচ্ছে এটা একটা সামান্য একটা বক্তব্য। একজন সাংবাদিক ইন্টারভিউ করতে গেছেন এবং তিনি বই লেখার প্রয়োজনে তার কাছে কিছু তথ্য চেয়েছেন, তার মধ্যে একটি চাওয়া তথ্য ছিল এই রেজিগনেশন লেটার। সেটা ইন্টেনশনালি উনি বললে ওনার অনেক রকম বিষয় থাকতে পারতো, বা গোয়েন্দা রিপোর্টও আমরা নিশ্চয়ই আমাদের বা অন্যান্য বাহিনী পেয়ে যেত। এইটা সেই রকম একটা ইস্যুকে তৈরি করে এত বড় ইস্যুতে যাওয়াটা ঠিক হলো কিনা এই মুহূর্তে সেটা ভাবতে হবে। আমি ইলিয়াস হোসেনের মতোই বলছি, আমার অবস্থান কিন্তু ফ্যাসিবাদের প্রত্যেককে সরানোর পক্ষে, কিন্তু সেটার জন্য এই মুহূর্তে পারফেক্ট টাইম কিনা সেটা বিবেচনায় নিতে হবে। ধরেন রাষ্ট্রপতির চুপ্পুর কথা যদি আপনি ফলো করেন, যে উনি কিন্তু বলে নাই যে পদত্যাগ করে নাই, উনি বলছে পদত্যাগ পত্র আমার কাছে নাই। সো মানে এটার মধ্যে তো গ্যাপ আছে। তো নিশ্চয়ই পরে কিন্তু স্টেটমেন্ট করে বলেছেন যে একটা মীমাংসিত বিষয় নিয়ে বিতর্কের প্রয়োজন নাই। উনি তো মেনে নিয়েছেন এটা একটা মীমাংসিত বিষয়, পদত্যাগ করেছে। শান্ত ভাই, আমি যাদের সাথে কথা বললাম, যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে বা যারা আছে, ব্যারিস্টার রুমিন ফারহানা, এই যে সংবিধানের অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির এখন অগাধ ক্ষমতা। রাষ্ট্রপতি চাইলে যে কোনো সময় একটা সিদ্ধান্ত ঘোষণা করে দিতেও পারে, যেটা হয়তো আমাদেরকে হঠাৎ করে আরেকটা বড় বিপদের মধ্যে ফেলে দিবে। আপনি কিন্তু এই সংবিধান বাতিলও করেন নাই, স্থগিত করেন নাই, একটা গোজামিল দিয়ে আসলে সবই চলছে আর কি, বাংলাদেশ রাষ্ট্র পরিচালিত করছে। তো এখন ধরেন আপনি একজন ব্যারিস্টার হিসেবে বা একজন রাজনীতিবিদ হিসেবে আপনি কতটুকু কনফিডেন্ট যে চুপ্পু এই সংবিধানের মিসইউজ করবে না? চুপ্পু হঠাৎ করে একটা ঘোষণা দিয়ে একটা কেওয়াজ লাগাবে না? কিভাবে এটা, তার উপর এই জায়গাতে আপনারা আস্থা রাখবেন কি করে বলেন তো? দেখুন, আমি মনে করি যে এই সরকার, যেটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে কিন্তু গোয়েন্দা তথ্য থাকবার কথা, এবং চুপ্পু যদি সেরকম কোনো কিছু করবার প্ল্যান করতো তাহলে গত 2.5 মাসে আমরা কিন্তু তার কিছু আলামত দেখতে পেতাম। আমরা কিন্তু শুরু থেকেই দেখেছি সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, এবং সেনাবাহিনীকে যখন ফ্যাসিস্ট হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছে, যখন গুলি চালাবার কথা বলেছে নিজের দেশের মানুষের গায়ে, তারা কিন্তু একদম পরিষ্কার ভাবে বলেছে আমরা নিজের দেশের মানুষের গায়ে কখনোই গুলি করবো না। এবং সেনাবাহিনী যদি ক্ষমতা নিতেই চাইতেন বা এরকম কিছু করতে চাইতেন, তাহলে আমার মনে হয় তার জন্য সবচেয়ে ভালো সময়টা কিন্তু আরো 2 মাস আগেই ছিল। সুতরাং চুপ্পু সেরকম কিছু করতে যাবেন বা সেরকম কিছু করবার কোনো সম্ভাবনা চুপ্পুর দ্বারা আছে সেটা আমাদের মনে হয় না, অন্তত এখন পর্যন্ত সেটা দৃশ্যমান নয়। তবে আপনি যে প্রশ্নটি করলেন, এটা কিন্তু যে এই ঝুঁকিটা যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি তার পরিবর্তে যাকে আনবেন তার দ্বারাও কিন্তু যে কোনো কিছুই হতে পারে। সুতরাং এই কারণেই বিএনপি বলছে যে আপনি যত বিলম্ব করবেন তত বেশি কিন্তু আপনি ওয়েস্টার্ন কোয়ার্টারকে বা যারা ঘোড়াবাড়িতে মাছ শিকার করতে চায় তাদেরকে আপনি সুযোগ করে দেবেন। সে কারণে বলা হচ্ছে যে যৌক্তিক সংস্কার, নির্বাচন কমিশন গঠন, নির্বাচন কমিশনার হিসেবে সকলের ঐক্যমতের ভিত্তিতে 5 জন কমিশনার নিয়োগ, এবং ভোটার তালিকা হালনাগাদ করা, নির্বাচনের আইন যেগুলো আছে সেগুলো আবার গো থ্রু করা, এবং কোনো জায়গায় যদি কোনো অ্যামেন্ডমেন্ট দরকার, কোনো চেঞ্জের দরকার হয় সেগুলো আবার পাবলিক ফোরামে আলোচনা করে সেই ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য যা যা করা দরকার সেইটুকু করবার পরে আমার মনে হয় যে এটি নির্বাচন যদি এই সরকার দেয়, তাহলে এই সরকারের যেই যেই আকাশচুম্বী একটা স্বপ্ন নিয়ে মানুষ এই সরকারকে বসিয়েছে, সেই জায়গাটা আশাটা অনেকখানি পূরণ হয়। এরপরে দায়িত্ব মানুষ যাকে ভোট দেবে, মানুষ যাকে সরকার গঠন করতে দেবে, তাদের উপরেই বর্তাবে।
না, তার মানে ঝুঁকি থেকে যাচ্ছে, আশঙ্কা থেকে যাচ্ছে। তো কারণ আমি একজন সাধারণ মানে একজন ছোটখাটো একটা সাংবাদিক, আমি যদি বলি যে ধরেন হোক না 3 মাস দেরি, 3 মাস পরে আপনারা এই চুপ্পু সরলো, একটা বিপ্লবী সরকার হলো, সংবিধান বাতিল হয়ে গেল, বিএনপি পক্ষ থেকে বলা হলো যে নির্বাচন কমিশন সংস্কারের এবং ভোটার তালিকা হালনাগাদের জন্য আমরা 8 মাস সময় দিলাম, নির্বাচন 2025 সালের 23শে মার্চের মধ্যে নির্বাচন হতে হবে, এভাবে হতে হবে। তো সব বাদ, আমরা এইভাবে আপনারা আমাদের সঙ্গে যদি প্রতিশ্রুতিতে আসেন, সেক্ষেত্রে আসেন, বিপ্লবী সরকার করেন, সরকারকে গতিশীল করেন। কারণ এই গতি নিয়ে সরকার চললে আগামী 3 বছরও নির্বাচন হবে না, মানে আমরা যেটা দেখছি আর কি। তো এরকম কি কিছু আপনারা ভাবতে পারেন, মানে একটু পজিটিভলি, বিপ্লবী সরকার সরলো? আমরা ডে ওয়ান থেকেই সরকারকে বলেছি যে আপনারা আপনাদের রোড ম্যাপটা একটু পরিষ্কার করেন, আপনারা কি কি সংস্কার করতে চান, কতদিনে করতে চান, স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী সংস্কারের মধ্যে আপনাদের কি কি আছে সেগুলো পরিষ্কার করেন। এগুলো কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি, কোনো রোড ম্যাপ আমরা পাইনি। আমাদেরকে বলা হয়েছে যে 3 মাসের মধ্যে যে কমিশন গুলো গঠিত হয়েছে তারা রিপোর্ট দেবে, দ্যাট মিনস এন্ড অফ ডিসেম্বরের 31 তারিখের মধ্যে তাদের প্রত্যেকের রিপোর্ট দেওয়ার কথা। দেখা যাক তারপরে সরকার নির্বাচনের দিকে হাঁটে কিনা। কিন্তু আমাদের বারবারই একটা আশঙ্কা থেকে যায়, বিকজ আমরা তো এগুলো দেখেছি অতীতে, এর পরিণতি ভালো হয়নি। 1/11 সরকারের পরিণতি ভালো হয়নি। শুরুতে মানুষ হয়তো মনে করেছে যে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে, কিন্তু দেখা গেছে বিরাজনীতিকরণের বাইরে, রাজনৈতিক জনপ্রিয় নেতাদেরকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার বাইরে 1/11 কিন্তু আর কিছু করতে পারে নাই, এবং শেষ পর্যন্ত তাদেরকে নির্বাচন দিয়েই সরে যেতে হয়েছে। সুতরাং দ্য সুনার দ্য বেটার, এটাই আমরা মনে করি। যে এখন এই 1/11 অনেকেই এখন এই সরকারে আছে, আরো এখানে ঢুকবে শুনতেছে আর কি। তো আপনারা বসে বসে দেখতেছেন, আপনারা কিছু বলছেন না, এরা শিকড় আস্তে আস্তে কাটছে মাটির ভেতরে, তাদের ক্ষমতার শিকড়, এবং আপনারা পরে আবার সাফার করেন কিনা এখানে আমার আশঙ্কা আছে। তো মিনার ভাই, আপনি আপনার ওভারঅল একটা মন্তব্য দিয়ে আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। কনক ভাই, এখানে কিন্তু দেখেন একটা জিনিস, আমাদেরকে এক ধরনের মিস ইনফরমেশন আছে, অলরেডি ছড়িয়ে দেওয়া হয়েছে যে বিএনপির অবস্থান স্পষ্ট, চুপ্পুকে রাখতে চান, কিন্তু এটা ঠিক না। বিএনপি কিন্তু এখন পর্যন্ত অবজার্ভ করতেছে, এবং একজন ম্যাচিওর, এবং দেখেন বিএনপি যে রাজনৈতিক দলগুলি আছে, সরকার পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপির আছে। এমন কিছু আছে হয়তো ভিতরে, আমরা এটা একটা আমাদের চিন্তা করা উচিত। আমরা হয় কি যে অনেকটা ওই যে আবেগের কথা বললেন, যে হ্যাঁ আবেগ মাঝে মাঝে দরকার পড়ে, যে একটা বিপ্লবের জন্য আবেগ দরকার পড়ছিল, কিন্তু এই বিপ্লবকে এখন ধরে রাখার জন্য আমরা যদি আবেগের উপর শুধু নির্ভর করি, এটা আমাদের জন্য খুব ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। এখন মনে করেন বিএনপি ইতিমধ্যে বলেছে যে তারা অবজার্ভ করতেছে। এখন যদি তাদের যে ইগুলি আছে, যে উদ্বেগ বা এক ধরনের যে ভয়গুলি বা আশঙ্কা, যেটা এইগুলি কি আসলে অমূলক? এখন অন্যান্য রাজনৈতিক দল, আমি সবাইকে অনুরোধ করব, এই জিনিসগুলি আপনারা একসাথে বসে এই ডায়ালগের মাধ্যমে, যে দেখেন আজকে কিন্তু আমাদের অনেক কথা স্পষ্ট হয়ে গেছে। আমরা যদি এই জাতীয় ডায়লগ, আমরা যদি এই কয়েকজন মানুষ এখানে বসেছি, এখন মানুষের কাছে কিন্তু স্পষ্ট মেসেজগুলি। বিএনপি কিন্তু এখনো বিরোধিতা করে নাই, চুপ্পুকে স্বরূপ বিএনপি সেটা কাম্য। এখন যদি মনে করেন সরকারে যারা আছে, এখন যেহেতু পার্লামেন্ট নাই, রুমিনা পা হয়তো আমাদের সাথে এটা অ্যাগ্রিড হবে না, এখন তো সরকারি যে কোনো কিছু করতে পারে। একটা পিও মানে যে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে উনি যদি যায় চুপ্পুকে বলেন, তো এটা নিয়ে বাইরে আসতে হবে কেন? আমার প্রশ্ন হলো, এত কিছু করার জন্য আজকে আপনি সরিয়ে ফেলেন, বিএনপি হয়তো সবচেয়ে বেশি খুশি হবে আপনার যদি আসলে সরিয়ে ফেলতে পারে। ওটা না করে আমাদের কেন রাস্তায় নামতে হবে, যেখানে আমাদের অন্যান্য আরো অনেক প্রায়োরিটি রয়েছে? এখন যদি বলেন আপনি একটা প্রায়োরিটি লিস্ট করেন, হ্যাঁ চুপ্পুকে সরাইতে হবে, তার আগে কারা কারা আছে? চুপ্পুর যে এখন তো সরাসরি ক্ষতি করছে আরো ভয়ঙ্করদেরকে বিভিন্ন জায়গায় বসে আছে। এখন যদি ওগুলি আপনি সরাবেন না, চুপ্পু একটা নিরীহ টাইপের, হ্যাঁ আমরা জানি যে আমি যে কথাটা বললাম, করোনা ভাইরাসের মতো যে কোনো সময় কোভিড হয়ে যেতে পারে, কিন্তু সেই ঝুঁকিটা আছে। কিন্তু এখন তো মনে করেন এইগুলি তো অন্যান্য পরিবেশের মাধ্যমে আমরা এটাকে কন্টেইন করতে পারি। বিশেষ করে যদি পলিটিক্যাল পার্টিগুলি একসাথে হয়ে যান, মিনিমাম এই যে আমরা বলেছি যে যেটা আমি রুমিন ফারহানা ওনার সাথে আমরা প্রায়, আমি যখন কথা বলেছি, আমরা একটা বিষয় তখন আলোচনা করেছিলাম যে হারমোনি ইন ডাইভার্সিটি। আপনাদের পলিটিক্যাল পার্টি প্রত্যেকের নিজস্ব নিয়ে আপনারা থাকেন, আপনাদের যে এজেন্ডা আছে প্রত্যেকটা পার্টির থাকতে পারে, কৌশল থাকতে পারে, কিন্তু একটা কমন জায়গায় আপনাদেরকে একসাথে হতে হবে। এখন মনে করেন যে এই যে ইয়াদের বিরুদ্ধে যে ফ্যাসিবাদী শক্তি, এদের ভিতরে এখন জনগণের মনে একটা আশঙ্কা রয়ে গেছে। বিএনপি ওইটা শেয়ার করে, সে আশঙ্কা এটা ফিল করে, কিন্তু বিএনপি সেটা চাচ্ছে অনেকটা ম্যাচিওরড অবস্থায়। আপনাদের অবশ্যই বিশ্বাস করতে হবে, কারণ এই ছাত্রদের বলেন বা অন্যান্য ছোটখাটো দল বলেন, আপনারা সরকারে ছিলেন না, সরকারের অনেক কিছু জানেন না, কাজে একজন বলে দিচ্ছে সাথে সাথে অপোজ না করে আপনারা ডায়ালগে বসেন। দেখেন আজকে যেটা হয়েছে, যেরকম মির্জা আব্বাস যে একটা কথা বলেছেন, এটা মানুষের মন কিন্তু জয় করে বলেছে। যখনই দেখে একটা ঐক্যের দিকে,
এই যে আমরা কয়েকজন যখন বসে মানুষ খুব উচ্ছ্বসিত হয়ে পড়ে যে না ওনারা একসাথে বসছে হয়তো সামথিং বেটার এটা কাম আউট করবে। তো এরকম যদি আপনারা রাজনৈতিক দলগুলি এটা বসতে পারে, এইটা মানুষকে সিকিউরিটি দেয়, এইটা হলো প্রায়োরিটি। এরকম ভাবে আরো অন্যান্য প্রায়োরিটির জায়গা রয়েছে। এখন ছাত্র সমাজ বা যাদেরকে আমি বলবো তাদের ভিতরে অবশ্যই একটা বিরাট সম্ভাবনা রয়েছে, কিন্তু এদের সাথে তাদের সেই তারুণ্যের উচ্ছলতা বলেন এইগুলির সাথে যারা একটা প্রাজ্ঞ তাদের কথাগুলি শুনতে হবে। এখন যদি মনে করেন যে আপনারা আপনারা ডায়লগে বসেন, তরুণ সমাজে তারা হয়তো আমাদের যে অনেক বেটার চিন্তা করে, আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারপরেও অভিজ্ঞতার একটা দাম আছে, সেটা আপনাকে মানতে হবে। এখন যদি মনে করেন এই ছাত্র সমন্বয়ক যারা আছেন তাদের সাথে যদি পলিটিক্যাল পার্টির মধ্যে কোনো একটা ক্র্যাক বা ফাটল সৃষ্টি হয় তাহলে কিন্তু জাহাজটা ডুবে যাবে। একইভাবে যে পলিটিক্যাল পার্টিগুলি আছে বিভিন্ন পার্টিগুলি তাদের ইন্টারনাল যদি কোনো ক্র্যাক থাকে বা ফাটল হয় সেটাও জাহাজ ডুববে। অর্থাৎ আমরা সবাই যে এক জাহাজে আছি, যে কোনো জায়গায় ফাটল হলে সেটা ডুববে। কাজে এইগুলি তো আমাদের সবার খেয়াল রাখতে হবে। তা আমার যেটা অনুরোধ থাকবে সবার প্রতি, আমরা যেন খুব অসহিষ্ণু হয়ে গেছি, একজন আরেকজনের কথা ভালোভাবে শুনতে চায় না, হাফ শুনে আমি আমার মন্তব্য করে ফেলি। এই যে যারা মনে করেন আমরা কথা বলবো, এটা রাজনৈতিক দল যারা আছেন তাদের প্রতিও যে আপনাদের প্রতি একটু সমালোচনা দেখলেই আপনারা মানে রেগে যাবেন না। কারণ হলো কি, তাহলে আপনারা যদি আমাদের মুখ বন্ধ করে দেন, যে আমি একটা কথা বললাম সেটা হয়তো জামাতের পক্ষে গেলো বা বিএনপির পক্ষে গেলো, সাথে সাথে বলে দিলেন নত অমুকের চপ, এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তা না হলে আমরা কিন্তু স্বাধীনভাবে কোনো কথাই বলবো না, তাতেও আপনারা বঞ্চিত। এই যে আমরা এখানে 5 জন আছি, 5 জন যদি একই কণ্ঠে কথা বলে আপনি শুধু একটা পরামর্শ পেলেন, 5 জন যদি আমরা 5টা কথা বলি তাহলে আপনার কাছে অনেকগুলো অপশন থাকবে, ওই অপশন থেকে আপনি খুঁজে বের করে নেবেন হুইচ ওয়ান ইজ বেটার। এই যে আজকে যে আমরা এখানে অনেক আলোচনা করলাম, এখান থেকে কিন্তু অনেক সুন্দর কথা বেরিয়ে আসবে, এটা যে কোনো পলিটিক্যাল পার্টি বা যারা আছেন তাদের জন্য ডিসিশন নিতে সহায়ক হবে। কাজে আমার অনুরোধ সবার প্রতি, আপনারা একটু সহিষ্ণু হন, একজন আরেকজনের প্রতি একটু শ্রদ্ধাবোধ রাখেন, একসাথে বসেন, ডায়ালগ করেন, দেন ইউ টেক দ্য ডিসিশন। বিএনপি কিন্তু ডিসিশন নিয়ে ফেলে নাই, বিএনপি অপশন খোলা রেখেছে। কাজে আপনারা বসেন, ছাত্র সমাজ বসতে পারে, অন্যান্য পলিটিক্যাল পার্টি যারা আছেন, এবং সবাই মিলে আপনার মানুষকে একটা সিকিউরিটি দেন, সেন্স অফ সিকিউরিটি। মানুষ কিন্তু এটা নিয়ে এখনো ভয়ে আছে, বিশেষভাবে যে শেখ হাসিনা দেখেন সে বিভিন্ন জায়গাতে এখন ভিডিও ছাড়ে, এবং এখন ওনার ক্ষেত্রে দেশের ভিতরে ইউনিয়ন লেভেলের উপরে ওনার কোনো নেতৃত্ব নাই যাদের সাথে উনি কথা বলতে পারবেন। এটা তো বোঝা যাচ্ছে যে ওনার যে এর উপরের লেভেলে যা আছে সবাই দেশ ছেড়ে পালিয়েছে, এবং এই ছাগলের 3 নাম্বার বাচ্চা কিছু মানুষকে উনি দেশের মধ্যে রেখেছেন, এরা বোধহয় আবার করে আরো বিপদে পড়বে। কাজে আমাদের কাজ হলো এই যে মানুষকে এই সিকিউরিটি, সেন্স অফ সিকিউরিটিটা দেওয়া, রাজনৈতিক দলের এই কাজটা হলো। কাজে আমার অনুরোধ, আপনারা পারস্পরিক যত সেটা থাকবেই, একজন আরেকজনের প্রতি আপনার ওপিনিয়ন ডিফারেন্স থাকবে, থাকবে, সবাই বসেন। জাতির যখন একটা সিকিউরিটি প্রশ্ন আসবে, জাতির অস্তিত্বের প্রশ্ন আসবে, আপনাদের সবাইকে বসতে হবে। ভাই আপনাকে ধন্যবাদ। আমি আবার দেখে আসবো আপনার কাছে। ধরেন আমরা একটা অন্য প্রশ্নে যেতে চাই যে হাসিনার ফ্যাসিজমটাকে প্রতিষ্ঠা করার জন্য হাসিনা আসলে মিডিয়াকে ভয়ঙ্কর ভাবে ব্যবহার করেছে। ধরেন জেলে দিয়ে, বন্ধ করে, হুমকি দিয়ে, ডিজিএফআই দিয়ে, গোয়েন্দা সংস্থা দিয়ে নানা ভাবে মিডিয়াকে ব্যবহার করেছে। এর মধ্যে অনেকে বিভিন্ন প্রলোভনে হাসিনার দাসত্ব স্বীকার করেছে। তো আমি আজকে দেখছিলাম যে অ্যাডকোর একটা নির্বাচন হবে, অর্থাৎ টেলিভিশন মালিকদের বোধহয় একটা সংগঠন অ্যাডকো, সেখানে আমি ক্যান্ডিডেটের তালিকা ইকবাল হোসেন চৌধুরীর নাম দেখছি, যে হত্যা মামলার আসামি। মঞ্জুরুল হাসান বুলবুল ফাই ফাই করে ঘুরে বেড়াচ্ছে, কোথাও কোনো সমস্যা নাই। এবং আপনি যদি দেখেন যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে বিশেষ করে ইলিয়াস কালবেলা সম্পাদককে নিয়ে বেশ কিছু বিষয় সামনে আনছিল, তারপরে দেখা গেল যে আপনার ধরেন আমরা দেখছিলাম যে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমি যদি একটু দেখাই, হ্যাঁ আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার মনে হয় যে ভালো হয়, এটা অন্য নিউজ। আমি আপনাদেরকে দেখাই যে কোনো গণমাধ্যম বন্ধ হবে না বলা হচ্ছে, প্রেস সচিবের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং খুব সম্ভবত উপদেষ্টা নাহিদ ইসলাম এই জাতীয় কোনো একটা মন্তব্য করেছেন। আমরা কিন্তু কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে না, আমরা চাই না কোনো গণমাধ্যম বন্ধ হোক, কিন্তু গণমাধ্যমে যারা বসে আছে হাসিনার লোকজন, আপনি যদি দেখেন গত এই 70-75 দিনে হাসিনার দুঃশাসন নিয়ে উল্লেখযোগ্য কোনো সংবাদ নাই, মানুষ অলরেডি ভুলতে বসেছে। টেলিভিশন গুলোতে কোনো নিউজ নাই যে কিভাবে ফ্যাসিস্ট হাসিনা কিভাবে একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। এই জায়গাগুলো আসলে আপনারা কি ভাবছেন? অর্থাৎ আমি যদি বলি ব্যারিস্টার জমিন ফারহানা, আপনার কি মতামত যে গণমাধ্যম বন্ধের পক্ষে তো না, কিন্তু ফ্যাসিস্টদের যারা সহযোগী তারা কিন্তু এখন অন্যভাবে খেলাগুলো খেলছে। আমার মনে হয় যে আপনার কাছে আসার আগে ইলিয়াস আপনার কাছ থেকে শুনি, আপনি এখানে রীতিমতো গবেষণা করছেন বলা চলে, আপনার কাছ থেকে একটু শুনি, আপনি একটু সংক্ষেপে যেতে বলেন। আনমিউট করেন ইলিয়াস। এটা নিয়ে তো গবেষণা করার দরকার নাই, এটা ভাই মানে মানুষের সামনেই। সন্তোষ শর্মার ওই ঘটনার পরে শুক্রবারের
আমাদের একটা কর্মসূচি ছিল, সেই কর্মসূচির পরে কালবেলা তাদের একটা প্যাকেজও করেছে। এটা নিয়ে বাংলাদেশের মানুষ দেখেছে যে কিভাবে পুলিশ তারপরে আর্মির লোকজন দিয়ে কালবেলার অফিস ঘিরে রাখা হয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো পারমাণবিক শক্তিধর কোনো দেশ কালবেলার উপরে হামলা চালাবে, এরকম একটা যুদ্ধ ভাবছিল। আমাদের কথা তো আসলে মানে আমি দিন শেষে আসলে আমার হয়তো বিএনপি কে নিয়ে অনেক অভিযোগ থাকবে, জামাতকে নিয়ে অনেক অভিযোগ থাকবে, কিন্তু দিন শেষে আমি না ভাই কোনো দল করি না। আমি প্রচন্ড এই আওয়ামী লীগ বিদ্বেষী একটা দল, প্রচন্ড আওয়ামী লীগ আমি শুধু আওয়ামী লীগ বিদ্বেষী দল করি, অন্য কোনো দল আমি করি না। যদি কথাগুলি এখন বলি তাইলে কি হবে, এটাতে আওয়ামী লীগের সুবিধা হবে এবং বাংলাদেশের মানুষ অনেক ডিমোরালাইজ হবে। আপনাদের একটা ছবি দেখায়, আমি এই ছবিটার এই লোকটাকে চেনেন? এই লোকটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল। 22 তারিখে গুলি চালিয়েছিল সে, বন্দুক হাতে, তার একটা ছবি ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা। এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান গুলি চালাচ্ছিল। তো সে এখনো শপথে বহাল? শপথে মানে কি, ওনাকে আরো মানে বলা চলে প্রমোশন পোস্টিং দিয়ে ময়মনসিংহে 8 ডকে পাঠানো হয়েছে। এখন যেটা বললেন যে ইয়ের কথা, কালবেলার সন্তোষ শর্মার কথা আমি বলি নাই ভাই, আমার সাথে তো কারো কোনো সমস্যা না। আমি এই সন্তোষ শর্মাকে চিনিও না, কিছুই না। 3 জন আলেম বক্তব্য দিয়েছে, তিন জন আলেম। আমার এখানে এই 2-3 আগের যে লাইভ, সেই লাইভে গিয়ে দেখতে পারেন। রমিনাপা, আপনি একজন আইনজীবী, বলেন একজন মানুষ রিমান্ডে থাকা অবস্থায়ও ধরলাম যে কোনো একজন সাংবাদিককে সেখানে নিয়ে যাওয়া হইতে পারে। এই গত 15 বছরে আমরা যে কালচার দেখেছি, যে মানুষকে ওই রিমান্ডের সময় কি বলছে সবকিছু ফাঁস করে দেওয়া হচ্ছে, এনে সামনে পতাকা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা দিয়ে তারপরে জঙ্গিদেরকে দাঁড় করানো হচ্ছে। ওই টেবিলটা কি ওইখানে ছিল, মানে টিভির অফিসে ওই টেবিল নিয়ে তারা ধরা করেছিল কেন? এই কালো পতাকায় লা ইলাহা লিখে তারপরে পিছনে লোকগুলোকে দাঁড় করাইতে হবে কেন? এগুলো এই সরকার করেছে। তারপরে রিমান্ডের কথা বাদ দিলাম, পুলিশের সংবাদ সম্মেলনের কথা বাদ দিলাম, যখন তাদেরকে গুম দেখানো হচ্ছে, অর্থাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অজ্ঞাত স্থানে তাদেরকে পুলিশ রেখেছেন। সে অজ্ঞাত স্থানে গিয়ে এই সন্তোষ শর্মা, প্রথম আলো সাংবাদিক টিপু সুলতান, এরা গিয়ে সেখানে তাদেরকে জেরা করতো, জিজ্ঞাসাবাদ করতো। এটা কোন দেশের কোন আইন অ্যালাউ করে আপনি বলেন? সেগুলো অভিযোগ করার পরে বাংলাদেশের সরকার, বর্তমান আমাদের সরকার, রক্ত দিয়ে যে সরকারকে বাংলাদেশের মানুষ চেয়ারে বসিয়েছে, সেই সরকার আমাদের বিরুদ্ধে বিবৃতি দেয় যে কালবেলা এই কোনো গণমাধ্যমে করলে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এবং একাধিক, ওই যে রেজওয়ানা বন্যানা কি একজন আছে, সারা জীবন উনি পরিবেশ বান্ধব নিয়ে কথা বলা হয়েছে, 3 মাস হয়েছে এখন পর্যন্ত বুড়িগঙ্গা দখল করতে যান নাই। এখন উনি পলিথিনের ব্যবহার শিখাচ্ছেন বাংলাদেশের মানুষকে। ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার। এই গার্মেন্টস এর শ্রমিকদের কথা বলে যেসব শ্রমিক নেতা, এই পরিবেশ আন্দোলনের যেসব পরিবেশ নেতা যারা নিজেদেরকে মানে স্বঘোষিত কিছু পরিবেশবাদী আন্দোলনের নেতা মনে করেন, সবই ধান্দাবাজি। এগুলি বহু আগে দেখে আসে, নতুন কিছু না। যখন সাংবাদিকতা করতাম তখনই তাদের ব্যাপারে জানতাম। তো এরা এখন নিজেদের কাজ করছে না, তারা ফেসবুকে পোস্ট করছে গণমাধ্যম দখলের বা ই করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আপনি কি ব্যবস্থা নিবেন? বাংলাদেশের মানুষ যদি নাকি মনে করেন 500 জন মানুষও যদি কালবেলার সামনে যায়, আপনি গুলি করতেন, এত ক্ষমতা, আপনি এখন গুলি করবেন তাদের বিরুদ্ধে? আমরা সম্মান দেখিয়ে যাইনি, সামনে শুক্রবারে যাবে, দেখি গুলি করেন। এখন চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে, অনুপ ভাই আপনি সংবাদ মাধ্যমের এই অ্যাডকোর কথা বললেন, অ্যাডকো কেন? আপনি যদি ধরেন সরাসরি বলি, হ্যাঁ, একজন সাংবাদিক, সে পরিচয় দেয় সে নাকি লন্ডন থেকে, তাকে নাকি নমিনেশন দেওয়া হয়েছে বসুন্ধরার সবকিছু দখল করার জন্য, সব গণমাধ্যম দখল করার জন্য। সেখানে গিয়ে বসে থেকে হায়দার আলীদেরকে নিয়ে এসে ঘর সংসার করছে। এটা কোন দেশে ভাই? এই জন্য কি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতা? বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি সমস্যা আছে কারা জানেন? সবচাইতে সমস্যা আছে বিএনপির লোকজন। বিএনপির এক পক্ষকে আরেক পক্ষ আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে তারপরে তাদের উপরে জুলুম করছে। হত্যা মামলার আসামি আছে কনক ভাই, আমার পরিচিত, হত্যা মামলার আসামি হচ্ছে, বিএনপি করে এই জেল খেটেছে সেই ব্যক্তি এখন হত্যা মামলার আসামি হয়ে এলাকায় ঘুরছে। এটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। আমি কিছু কথা বললে খুব ভয়ঙ্কর রকমের ভয় পাবে বাংলাদেশের মানুষ, কিন্তু শুধু এইটুকু বলি যে সামনে একটা খারাপ সময় অপেক্ষা করছে। বিএনপি যদি সেগুলোকে ঠিকভাবে ডিল করতে না পারে, আজকে আমার খালা, আমার ফুপা, আমার চাচাতো ভাই, দুলা ভাই, এইসব আত্মীয় স্বজন পরিচয় দিয়ে যারা আওয়ামী লীগকে বসানোর চেষ্টা করছেন, আমরা ভাই এইভাবে সামনাসামনি যাব না। যদি দেখি বিএনপি আওয়ামী লীগকে খুব সুন্দর করে তাদের বরণ করে নিচ্ছে, আমরা কেন ই করবো? বহু শত্রুতা আপনার ডিল করেছি, অনেক সমস্যায় ছিলাম। কনক ভাই জানে যে কনক ভাইয়ের আমি তো একই জায়গায় থাকি, ওনার কিছুই করতে পারি নাই। ওনার বোনের যখন জেলখানে গেল, ওনার কেমন লেগেছে ওনাকে আমি দেখতাম,
হ্যাঁ, মানে ওনার তো এমনিতেই ধরেন শারীরিক সমস্যা আছে ওনার, আপনার ফ্যাট ট্যাট এগুলো, আপনার কোলেস্টেরল হাই, এই জিনিসগুলোতে মানে সত্যি বিশ্বাস করেন ভয় পাইতাম ওনাকে সামনে দেখলে। না এখন এখন ইলিয়াস ধরেন আমাদের এত কিছুর পরে যে সরকারটা আসলো, আমরা বিএনপির কাছ থেকে ধরেন যে জাতীয় অবস্থান আমরা আশা করছিলাম সেটি পাচ্ছি না, এবং আপনি যেটি বলছেন যে বিভিন্ন রেফারেন্সে আওয়ামী লীগকে পুনর্বাসন শুরু হয়েছে, অমুক অমুকের আত্মীয় তমুক অমুককে আশ্রয় দিয়েছে, তমুক অমুককে রক্ষা করেছে, এই নানা পরিচয় চলছে। বিশেষ করে মিডিয়া যে কথাটা বললাম, ইকবাল সুবহান চৌধুরীর মতো একটা ক্রিমিনাল, একটা দুর্বৃত্ত, একটা হাসিনার পা চাটা কুকুর কিভাবে একসাথে নির্বাচন করার মতো সাহস দেখায়, মঞ্জুর হাসান বুলবুল, সৈয়দ ইশতিয়াকরা যারা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এখন পর্যন্ত, বিএনপি কি কি আশা করে এদের কাছ থেকে, এটা একটা বড় প্রশ্ন। তাদেরকে সরকার বিরোধী সাংবাদিক যারা আছে তারা তাদেরকে জায়গা করে দিচ্ছে, এই জন্য তারা করতে পারছে। হ্যাঁ, কোনো মিডিয়া তো বন্ধ না, মিডিয়া তো ক্লিন করছে। আচ্ছা ভাই, একটা কথা, এখানে রুমিন ফারহানা উনি তো বিএনপির লোক, উনি বিএনপির ভালো জায়গায় যাবে, আমরা এটা চাই, এটা উনি এক্সপেক্ট করেন, ডিজার্ভ করেন, ওনাকে দেওয়া উচিত। আচ্ছা শান্তনু ভাই, আমি 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 প্রকাশ্যে বলি, এই লোকটা এই গত মানে আমি যদি গত 5 বছরের কথা বলি, ওনার মুখ থেকে কি কোনোদিন আওয়ামী লীগের দালালি করে কেউ কোনো কথা শুনতে পেরেছে? আমি আমার ধরেন কিছু মানুষ থাকে না, একটা টক শো দেখলো কে কে আছে দেখে তারপরে মানুষ সিলেক্ট করে যে আমি এটা দেখবো কিনা, আমি ওনাকে দেখলে ওটাতে আমি ঢুকতাম, আমি দেখি শান্তনু ভাই যেহেতু আছে এটা। শান্ত ভাই যেভাবে ওনাকে ফোন করেছে কিনা আওয়ামী লীগের বিএনপির কোনো সাংবাদিক বা এখন যারা ক্ষমতা, জিজ্ঞেস করেন তো ওনাকে কোনদিন যে বলেছে কিনা যে ভাই আপনি এতদিন কথা বলেছেন, আপনাকে অন্তত একটা ফোন দিয়ে একটা থ্যাঙ্কস জানাইলাম। যারা আওয়ামী লীগের এই পরিস্থিতিতে সুবিধা নেয় নাই বা আওয়ামী লীগের সমালোচনা করেছে, তারা জীবনে কোনদিন সুবিধা নিবেও না, উনি সেই সুবিধা হয়তো নিবে না, কিন্তু জিজ্ঞেস করেছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শান্তনু ভাই, আমি আপনাকে জিজ্ঞেস করেনি কেউ, এইটু মূল্যায়ন অন্তত করা হচ্ছে। আজকে একজন উপদেষ্টা ফোন দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠলাম হচ্ছে তার ফোনে, তিনি আমাকে অনেকগুলো কথা বললেন। কথা বলার পরে আমি তাকে বললাম যে আমাদের কি কোনো দায়বদ্ধ মানে কোনো নাই এই রাষ্ট্রের প্রতি, কিছুই করি নাই আমরা। আমি 1.5 মাস হয়েছে আমার পাসপোর্টের জন্য এসবি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। কালকে একজন পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে বললাম ঘুষ লাগবে নাকি, বলেন টাকা পাঠাই কিছু, ইয়েটা দিয়ে দেন, পাসপোর্টটা আসতে দেরি হচ্ছে কেন? না 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 ভাই ভাই কি বলেন, এই সেই কিসের জন্য এটা বলা লাগবে? ইলিয়াসের চিনেন না বাংলাদেশে, ওনারা চিনেন না, আমি তো অপরিচিত কেউ না, এইটুক পাই না ভাই। সামনে একটা সমস্যা আছে ভাই, সেই সমস্যার সময় আবার আমাদের কাছে আসতে হবে। সেই সময় কিছু কিছু প্রতিষ্ঠান হাব ভাব দেখলে মনে হয় 12 ভাত কাকুরে 13 ভাত বিশাল ব্যাপার হয়ে গেছে তারা আর কি, তারা বুঝতে চাই না যে তারা কিছুই হয়নি, তাদেরকে মানে হাসিনার মতো একটা 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 ফ্যাসিস, একটা পিশাচকে আমরা 2 পয়সা দাম দেই নাই, আর তোমাদের মতো শুক্রে শুক্রে 7 দিন এনজিওকে আমরা এত এত তোয়াজ করার জন্য বসে আছি না। শান্ত ভাই, এই যে মিডিয়ার ফ্যাসিজমের দখল দেয় এখনো, এবং আপনি এদেরকে নিয়ে কথা বলতে গেলে শোনা যাচ্ছে যে মিডিয়ার বান্ধব প্রতি আমরা, এই মিডিয়ার প্রতি আমরা, সেই কিছুই হচ্ছে না। কিন্তু দেখেন আপনি, যারা মানে 4 তারিখেও যারা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়ে টেলিভিশনে টক শো করেছে, নিউজ প্রচার করেছে, তারা এখনো বহাল তবিয়তে বসে আছে। তো কি মানে কিভাবে দেখেন আপনি বিষয়টা? দেখেন, একটা সরকারকে পপুলার করতে মিডিয়ার ভূমিকা অনেক, আনপপুলার করতেও মিডিয়ার ভূমিকা অনেক। কারণ মানুষের কাছে সরকারের ভালো এবং খারাপ দুটো কর্মই কিন্তু মিডিয়ার মাধ্যমে পৌঁছায়, এবং একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্রে মিডিয়ার কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, চ্যালেঞ্জ করা। বাংলাদেশের মিডিয়া গত 16 বছরে তার বিন্দু মাত্র করেনি। শুধুমাত্র তাদের আভ্যন্তরীণ যে গ্যাঞ্জাম হতো, ভাগ বাটোয়ারা নিয়ে ঝামেলা হতো, তাতে কেউ কেউ কিছু তথ্য মিডিয়ায় জানিয়ে দিত প্রশাসনের মধ্য থেকে, অথবা কিছু সৎলোক তো এখনো আছে প্রশাসনে বা বিভিন্ন জায়গায়, তাদের মাধ্যমে ওইভাবে আমরা যৎকিঞ্চিত জানতে পারতাম দেশটায় কি ঘটছে। তার পরিমাণই এত লুটপাট, ক্ষমতার অপব্যবহার, নানা রকমের অব্যবস্থাপনা। কিন্তু মিডিয়া 16 বছর এই যে ফ্যাসিবাদ টিকে ছিল, তার হাসিনা এবং তার দল এবং প্রশাসন বা অন্যান্য রাষ্ট্রযন্ত্রের দায় যতখানি, মিডিয়ার মানে দায়টা এককভাবে অনেক বেশি। আলাদা আলাদা আপনি এক একটা গ্রুপকে ভাগ করলে যেটুকু দায় দিবেন, মিডিয়া এককভাবে দায় দিলে তার অনেকের থেকে বেশি দায় মিডিয়ার উপর আসে এই ফ্যাসিবাদকে টিকিয়ে। সেই মিডিয়ার লোকজন যারা নানা রকমের সুবিধাভোগী হলো, শেখ হাসিনার ভৃত্যের মতো আচরণ করলো, সবকিছুতেই শেখ হাসিনার গুণগান এবং ওই ফুটফুটে সুন্দর বাহিনী গিয়ে প্রশংসায় তাকে ভাসিয়ে তুললো, গণহত্যার পক্ষে অবস্থান নিল, মিডিয়ার সেই লোকগুলি কেউ কেউ শপথে বহাল আছে, কৌশলগত কারণে আগের ভূমিকা এখনো নিচ্ছে না, কেউ কেউ একটু দূরে সরে আছে, হাতে গোনা 2-1 পদচ্যুত হয়েছে। এখন এই সরকারটি যে কোনো উসিলায় যদি একটু বেকায়দায় পড়ে, এই মিডিয়ার মধ্যে থাকা ফ্যাসিবাদের সেই কণ্ঠস্বরগুলি আবার কিন্তু চড়া হবে, এবং তারা যদি কিন্তু বলে ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এই সরকারের নানান রকমের সমালোচনা। আমরাও সমালোচনা করি, কিন্তু আমাদের সমালোচনাটা হচ্ছে এই সরকারকে ওন করে
আমাদের এই আকাঙ্ক্ষার ফসল বলে এদেরকে সফল করবার জন্য সমালোচনা। আর ফ্যাসিবাদের পক্ষের যারা, তারা হইলো এই সরকারের থেকে শেখ হাসিনা ভালো ছিল এইরকম কথা মানুষের মুখ দিয়া বলবার কৌশল অবলম্বন করে সমালোচনা করে। ফলে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার যদি না বুঝে যে বিভিন্ন হাউজে যারা যারা 16 বছর সুবিধাভোগী এবং ফ্যাসিবাদের পক্ষে ছিল তাদেরকে নিরপেক্ষ লোকদের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের পক্ষের লোকদের দিয়ে তালিকা করতে হবে, সেই তালিকা করে তাদেরকে এই জায়গা থেকে সরিয়ে ওই প্রত্যেকটা হাউসে সত্যিকার পেশাদার সাংবাদিক আছে, তাকে বিএনপি হতে হবে, জামাত হতে হবে, কোনো দরকার নেই, শুধু সে পেশাদার সৎ সাংবাদিক হলেই হলো, যে গণহত্যার পক্ষে কাজ করেনি, যে ফ্যাসিবাদের পক্ষে কাজ করেনি, এমনদেরকে এনে যোগ্যকে যোগ্য পদে দিয়ে মিডিয়াকে এগিয়ে নিতে হবে। এবং একটা ভিন্ন ধরনের মিডিয়া তো আমরা চাই, মিডিয়া মানি তো ফ্যাসিবাদের পদলেহনকারী ওইরকম মিডিয়া তো আমরা চাই না। তাহলে সেই রকম মিডিয়াও যদি করতে চান, একটা সংস্কারের জন্য একটা কমিশন করা হয়েছে, সেই কমিশনও কতটুকু কি করতে পারবেন? এখানে বিজ্ঞাপন নিয়ন্ত্রণ সরকার কিভাবে করতো, সরকারি বিজ্ঞাপন, বেসরকারি বিজ্ঞাপন দাতাদেরকেও কিভাবে প্রভাবিত করে সরকারের বিরুদ্ধে একটু শব্দ বললেও তাদের দেয়া যাবে না, মালিকদেরকে কিভাবে কালো টাকার মালিক হওয়া এবং মিডিয়া পুষে মাস্তান বাহিনীর মতো সরকারের পক্ষে আচরণ করা, সেগুলি করেছে। আর প্রত্যেকটা হাউজে হাতে গোনা কিছু সাংবাদিককে একটু বেশি স্যালারি দিয়ে বা সুবিধা দিয়ে কিনে রেখে বেশিরভাগ সাধারণ সাংবাদিকদের কিভাবে বৈষম্য তৈরি করা হয়েছে তাদের স্যালারিতে, তাদের বিভিন্ন সুবিধায়, এবং মানবেতর জীবন যাপন করে। মানে যে মিডিয়া মানুষের অধিকারের পক্ষে গলা চড়ায়, ভাব দেখায়, তারা তাদের নিজের হাউজের কর্মীদের অধিকার রক্ষা করে না, এইরকম মিডিয়া তো চলতে পারে না। ফলে এই সরকার অনেক সংস্কারের কথা বলছে, কিন্তু তাদের কাজে অনেক ক্ষেত্রে যেমন পাচ্ছি না, মিডিয়ার বেলায়ও সেটা পাচ্ছি না। এবং বড় দল হিসেবে বিএনপির অবশ্যই দায়িত্ব আছে, বিএনপির সাংগঠনিকভাবে উচিত প্রত্যেক হাউজে তাদের মানে মানসিকতার কারা কারা নিপীড়নের শিকার হয়েছে, ভিন্ন মতের কারা কারা অবৈধ সুবিধা নিয়ে বড় বড় পদে বসেছে, অযোগ্যরা পদে বসেছে, এইসব তালিকা করে সরকারকে দিতে হবে, সহযোগিতা করতে হবে, প্রয়োজনে চাপ প্রয়োগ করতে হবে, ডেকে সরাতে হবে। কারণ ওই ফ্যাসিবাদের পক্ষের, খুনিদের পক্ষের, লুটেরাদের পক্ষের, লুটপাটকারীদের একইভাবে ওইখানে রাখবার জন্য তো এই গণ অভ্যুত্থান হয়নি। 16 বছর ধরে বিএনপি নেত্রীকে নিয়ে, তারেক রহমানকে নিয়ে যারা প্যাকেজ বানিয়ে তাদের চরিত্র হনন করেছে, যারা এই বিএনপি কে নির্মূল করার যে ষড়যন্ত্র তাতে অংশ নিয়েছে, তারা বসে থাকবে আর বিএনপি বসে বসে দেখবে, জামায়াত ইসলাম বসে বসে দেখবে, তাদের ওইখানে নিজেদের আভ্যন্তরীণ কোন্দল একটু টোকা পড়লে গিয়ে কান্না করতে, তাদের পক্ষ অবলম্বন করতে, সহানুভূতি জানাতে যাবে, এই রাজনীতি আমাদের দরকার নেই। এই পপুলিস্ট রাজনীতি এই দলগুলা যদি এখন করে, জন আকাঙ্ক্ষা না বুঝে, সেটা আমাদের আকাঙ্ক্ষা না। আমরা প্রত্যেক সেক্টরে যেরকম রিফর্ম চাই, সেরকম ফ্যাসিবাদের যে মুখগুলো দেখতে চাই না। শুরুর আলোচনায় যেরকম রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে এত অ্যালার্জি আমাদের প্রকাশ পেয়েছিল, তাহলে এই যে আমি ইমাম কি চুপ্পুর থেকে কম ক্ষতিকর? উপদেষ্টাদের মধ্যে আছে, বিভিন্ন বড় বড় পদে আছে, যেই সংবাদ মাধ্যম একটা সরকারকে আনপপুলার করতে কয়েকটা দিনই যথেষ্ট, সেই সব সংবাদ মাধ্যমে সেই কন্ট্রাক্টর গুলি এখন স্থিমিত আছে ছাত্র জনতার ভয়ে। পরাজিত খুনিদের পক্ষ নিয়েছে বলে তারা একটু চুপ আছে, কিন্তু তারা কি আপনি ভেবেছেন এই গলা চড়াবে না? তারা এই কথা, এই লেখা আবার শুরু করবে না? এই সরকার ঝুঁকি নিচ্ছে, এবং এই সরকার ঝুঁকি নিচ্ছে, বিএনপি ঝুঁকি নিচ্ছে, জামাত ইসলামী ঝুঁকি নিচ্ছে। ফ্যাসিবাদের বিরোধী সমস্ত শক্তির উচিত প্রত্যেকটা মিডিয়াকে ফ্যাসিবাদ মুক্ত করা। শাহিদ ভাই, অলরেডি আপনি যদি দেখেন 7ই মার্চের ছুটি বাতিলের পরে মাহফুজা নামের মতো সম্পাদক বিশাল সম্পাদকীয় পদে, যে মানে মেয়ের অপরাধের কারণে মুজিবকে ইয়ে করা যাবে না, বিএনপির কোনো ভূমিকা আছে, বিএনপির কোনো প্রতিবাদ আছে, বিএনপির কোনো কাউন্টার এখনই আছে। আপনাকে একটা কথা শুধু বলি, যেই মাহফুজ রানা বলেছিলেন যে বেনজিরা সবকিছু জানতেন, ভয় প্রকাশ করেন নাই, সেই মাহফুজা নামের এখন ভয় কি? শেখ হাসিনার আমলের যত আকাম কুকাম আছে তার 1% যদি প্রকাশ পায়, ওনার পৃষ্ঠা কুলাবে না তো। তারা তো সেই বিপ্লবের তাবেদারি করতো, বেনজিরের ফুল দেওয়ার ছবি ছাপতো, আওয়ামী লীগের পক্ষেরটা কত সুন্দর করে কৌশল করে ছাপতে পারে। সে মাহফুজা নামরা এখন কি যে ভূমিকা রাখা দরকার ছিল হাসিনার ফ্যাসিবাদের আমলের, যে লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, সেগুলি করছে? প্রথম আলো অত্যন্ত প্রভাবশালী একটা সংবাদ মাধ্যম, তাদের যে ভূমিকা এই সময় নেওয়া দরকার এই সরকারকে সহযোগিতা করবার জন্য এবং ফ্যাসিবাদকে নির্মূল করবার জন্য, সে ভূমিকা কতটুকু রাখছে সেই প্রশ্নের জবাব তো তাদেরও দিতে হবে। অন্যান্য সংবাদ, আমি এই দুটির নাম নিলাম, তার মানে অন্যরা দুধে দেওয়া তুলসী পাতা না, এদের প্রভাব বেশি বলে আমি এদের নাম নিচ্ছি। প্রত্যেকটা মিডিয়া কিছু কিছু জায়গায় হাত বদল হয়েছে, কিন্তু ওই পুরনো এই শয়তানগুলি ওই হাউজেই রয়ে গেছে, তাদের প্রভাব রয়ে গেছে, কৌশলগত কারণে সেট করা হয়েছে। শ্যামল দত্তর ভোরের কাগজ চালাচ্ছে কারা এখন? একজন ফ্যাসিবাদের বিপক্ষের
গণ অভ্যুত্থানের পক্ষে দুজন লোকই সেখানে দায়িত্ব নিয়েছে, সেই আগের যারা সেই পলিসিতে সেভাবেই তো চলছে। এরকম প্রত্যেকটা হাউসে খোঁজ নিয়ে দেখবেন তাদের খোলস পাল্টেছে। শুধুমাত্র সময় টিভি তারেক রহমান নামে অন্যায়ভাবে বাদে মিথ্যা প্যাকেজ তৈরি করতো, কিন্তু নতুন যারা দায়িত্ব নিয়েছে, বুঝলাম সিটি গ্রুপের হাতে গেছে, দায়িত্ব নিয়েছে, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানকারীদের দায়িত্বে পত্রিকা এই টেলিভিশন এসছে কিনা, অন্যান্য টেলিভিশন গুলোর দিকে তাকিয়ে দেখেন। সেই অ্যাঙ্কর আগে যারা করতো, যারা চরিত্র হনন করতো, আমরা একজন যেতাম, তিনজন যেত এক পক্ষের এবং সঞ্চালকও ওই পক্ষে নিতেন, সেই সঞ্চালকরা এখনো তো বহাল আছে। সুর পাল্টেছেন, এখন বলেন যে বাধ্য হয়ে করতেন, কিন্তু তাদের ভেতরের যে আকাঙ্ক্ষাটা তাদের কণ্ঠে প্রকাশ পেত, সেটা বাধ্য হওয়ার অবস্থা ছিল না। আমরা অত বলত্বহীন নাই যে ওটুকু বুঝতাম না যে ওর ভেতরের আকাঙ্ক্ষাটা কি, তারাই বহাল আছে। তো সেই জায়গায় ধরেন সরকারও চুপ, আবার বিএনপিরও তেমন কোনো সে কিন্তু আমরা এখন পর্যন্ত পাই নাই। তাদের যে অবস্থানটা নেওয়া দরকার ছিল, কি কারণে যেন বিএনপি ও ভয় পাচ্ছে কিনা তাও জানি না। এবং আপনি যদি দেখেন যে প্রথম আলো রেডিয়াস তো এক সক্রেটিসকে বসে যাচ্ছে সরকারে, বিশাল সক্রেটিসের মাধ্যমে সকল আক্রমণ করে যাচ্ছে তারা, মতি মাহফুজ গং ওই সক্রেটিসের উপর ভরসা করে সব কাজ করা যাচ্ছে, যদিও জনগণ ইতিমধ্যে তাকে আইডেন্টিফাই করছে এবং তার পদক থেকে দাবি উঠছে। তো ইলিয়াস, আপনি কি থাকবেন? আপনি মেসেজ দিয়েছেন, আপনি চলে যেতে চান? ইলিয়াস আনমিউট। জি, আমার একটু যাওয়া দরকার ভাই। ও, তাহলে আপনাকে ধন্যবাদ ইলিয়াস আপনার অংশগ্রহণের জন্য। আমি শুধু একটা কথা শেষ করে দেওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে মিডিয়ার বিষয়টা আমি একটা জিনিস বাদ করেছি, যে মিডিয়ার মালিক এবং এই মালিক পক্ষকে আপনার ডিজিএফআই থেকে কন্ট্রোল করা হচ্ছে। কিছু নিউজ করলে সেই নিউজগুলোর ব্যাপারে তাদেরকে করা হচ্ছে এবং তাদেরকে একটা মানে মোটামুটি একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে যারা আছে যেভাবে আছে এভাবে চলুক, কোনো সমস্যা নেই, কিছু হলে আমাদেরকে জানাবো, আমরা এটা ব্যবস্থা নিব। সো এটাই শুধু বলার দরকার ছিল। এই কারণে মিডিয়া হচ্ছে না। বিএনপির উচিত হাসনাতটা যেভাবে হাইকোর্টে গিয়ে বিচারপতিদেরকে করেছে, ছুটিতে পাঠিয়েছে, ঠিক ওইভাবে গায়ের জোরে যদি নাকি এইভাবে না যায়, এটা বিপ্লব না করে যদি মনে করে সাংবিধানিক একটা সরকার, তাহলে সমস্যা পড়তে হবে। অতএব বিপ্লবের মাধ্যমে যাইতে হবে ভাই। ধন্যবাদ ইলিয়াস। রুমিন আপা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনি শুনতে পাচ্ছেন? উনি সম্ভবত ক্যামেরা থেকে দূরে গেছেন। মিনার ভাই, আপনার কাছ থেকে শুনি, তারপর ব্যারিস্টার রুমিন ফারহানাকে দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। এই যে আলোচনা মিডিয়া বিষয়টা আপনি কিভাবে দেখেন? আপনি যদি দেখেন যে মাহমুদুর রহমান যে বাংলাদেশে যে রীতিমতো সংগ্রাম করছেন আমার দেশ প্রকাশের জন্য, ব্যাংকের পেছনে পেছনে দৌড়াচ্ছেন, ফাইন্যান্স জোগাড় করার চেষ্টা করছেন, টেকনিক্যাল সাপোর্ট জোগাড় করার চেষ্টা করছেন, কারো কোনো কিন্তু মাথা ব্যথা নাই। শফিক রেহমান সাহেব দেশে যে বসে আছেন, ওনার যায় দিন প্রকাশের কোনো উদ্যোগের কথা আমরা এখন পর্যন্ত জানি না। তো বিএনপি আসলে ভাবতেছে কি? আমার মাঝে মধ্যে এটা একটা প্রশ্ন আসে আর কি, যে মিডিয়া ছাড়া কি হবে? মানে আওয়ামী লীগের এই 15 বছরের থেকেও কি তারা শিক্ষা দিতে পারলো না এখনো, যে মিডিয়া বা একটা টেলিভিশন কত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে? আমার কাছে যেটা মনে হয় যে হয়তো বিএনপি আসলে কারা, বিএনপি তো ওই যে যারা আছে, আমরা হয়তো সরাসরি ওইভাবে না এদেরকে নিয়ে এই বিএনপি, আমরা যদি এইভাবে হয়তো কমন সমালোচনা করি এটার কোনো ফায়দা হবে না। এর চেয়ে বরং আমরা যেটা করি যে আমরা যে উদ্যোগ নিয়েছি ইলিয়াস হোসেনের নেতৃত্বে বা তার যে উৎসাহে, যে আমরা এই কাজগুলি করব, যেমন কালবেলা করব, এই কাজগুলিতে আমরা সরাসরি বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে যে আপনারা সহযোগিতা করবেন। আমার মনে হয় না যে তারা এতে অসহযোগিতা করবে। কাউকে না কাউকে এই উদ্যোগটা নিতে হবে। শুধু যদি সমালোচনা করে বসে থাকে সেটা হবে না। আর এই সরকারের ব্যাপার হয়েছে কি, যে এই সরকারকে বা এই বিপ্লবকে আমরা কিন্তু সবাই ফাদারিং করেছি, যেটাকে ধরেন আমরা ইন্ডিভিজুয়ালি অনেকেই ছিলাম, দলগতভাবে বিএনপি ছিল, জামাত ইসলামী ছিল, অন্যান্য রাজনৈতিক দল ছিল, এরা কিন্তু সবাই ফাদারিং করেছে। এখন এই সরকারের সাথে আমাদের সম্পর্ক হলো এক ধরনের, আমরা অপত্য স্নেহ আমরা একটা অনুভব করি। এই সরকার যদি মনে করেন বাধ্য ছেলে হয় ভালো, অবাধ্য ছেলে হলো সেই দরদটা থাকবেই। এটা কিন্তু সরকারে যারা আছেন তাদেরকে একটু আপনাদের জ্ঞাতার্থে বলছি, আপনারা যদি আমাদেরকে এক ধরনের অবাধ্য সন্তানের মতো হন, তারপরে কিন্তু দরদ থাকবে। আপনারা যখন ফেইলুর হবেন, করবেন, আবার আমরা দাঁড়িয়ে যাব। অবাধ্য সন্তানের প্রতি যতই থাকুক, এই সন্তানের যখন বিপদ দেখে বাবা মা ঠিক থাকতে পারে না। কিন্তু আমরা যেটা বলছি, আমরা সামান্য হলেও ফাদারিং করেছি এই বিপ্লবকে, আপনাদের সেটা স্বীকার করতে হবে। কাজেই এটা ভয় নাই যে সাধারণ মানুষের মধ্যে একটা ভীতি কাজ করতেছে বা ইলিয়াস হোসেন যেটা বললেন, আমার মনে হয় সেটা না, আমরা আবার দাঁড়িয়ে যাব। কাজেই যে ফেসিবাদী অপশক্তির খুশি হওয়ার কিছু নাই, যে এই সরকার ফেলিউর হলে আমরা যে ছেড়ে দেবো তা না, আমরা ইমিডিয়েটলি টেক ওভার করবো বা যেভাবে হোক সেটাকে আমরা বাঁচিয়ে রাখবো। এটা প্রযোজ্য বিএনপির জন্য, অন্যান্য যে পরবর্তী সময় যে সরকারগুলি আসবে তাদের প্রতি আমাদের এরকম একটাই থাকবে। কাজে আমার অনুরোধ হলো আমরা কাজ শুরু করি, ডেফিনেটলি বিএনপি এটার অপোজ করবে না, জামাত ইসলামী অপোজ করবে না,
আমরা ওইলে যেতে হবে, এটা তার বিস্তারিত বলার দরকার নেই। আমরা ইলিয়াস হোসেন অলরেডি বলেছেন, তারপরে সায়ন্ত ভাই যে কথাগুলি বললেন, এইগুলি আমাদের ইন্ডিভিজুয়ালি যেতে হবে। আমরা গণমাধ্যমের বিরুদ্ধে নই, আবার স্পষ্ট করে বলছি, কোনো গণমাধ্যম বন্ধ হোক এটা আমরা চাই না, কিন্তু ওখানে ক্রিমিনাল যারা বসে আছেন সাংবাদিকতার নামে, তাদেরকে এখান থেকে আপনারা অপসারণ করুন। আমরা প্রথমে আবেদন জানাবো, না হলে পরে যা করতে হয় করবো, কারণ দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এইটাই বিপ্লবের ধন্যবাদ জনাব মিনার রশিদ। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনার কাছ থেকে সর্বশেষ বক্তব্যটা শুনি যে মিডিয়ার ব্যাপারেও ধরেন বিএনপির এক ধরনের নিষ্পত্তি আমরা দেখছি, যে মাহফুজানা, মতিউর রহমান, গং সহ একটা গ্রুপ এখনো সক্রিয়। আপনি জানেন যে মিডিয়া অনেকভাবে স্লো পয়জনিং করে, মিডিয়া কিভাবে জনমত গঠন যেমন করতে পারে, জনমত বিগ্রাইতেও পারে। আমি যেটি বলছিলাম যে আপনি দেখেন ইতিমধ্যে কিন্তু হাসিনা ফ্যাসিস্ট রেজিমের কোনো সংবাদ ওইভাবে আসছে না, যেটা ধারাবাহিক হওয়ার কথা ছিল। টেলিভিশনের সংবাদে প্রতিদিন 2 মিনিটের একটা করে প্যাকেজ হওয়ার দরকার ছিল। কি করছে তারা? সব বন্ধ হয়ে গেছে। বিএনপির কোনো দাবি নাই। মাহমুদুর রহমান যে আমার দেশ প্রকাশের জন্য স্ট্রাগল করছেন, তাদের কোনো মাথা ব্যথা নেই। শফিক রহমান যে বসে আছেন জাইদিনের ব্যাপারে, কোনো মাথা ব্যথা নেই। তো মিডিয়া জায়গাটাতেও বিএনপির এই যে নিষ্ক্রিয়তা, বা আপনি কিভাবে দেখেন এটা ঠিক হচ্ছে কিনা, বা কি করণীয়? ফ্যাসিস্টদেরকে মিডিয়া থেকে সরানো উচিত কিনা? নিশ্চিতভাবে উচিত। তবে একই সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে বিএনপি কিন্তু এখনো সরকারে নেই। এখন যারা সরকারে আছে মূলত দায়িত্বটা তাদের উপরেই বর্তায়। এবং সেই সঙ্গে একটি বিষয়ে আমরা সকলেই নিশ্চয়ই একমত হব যে মানুষ কিন্তু এখন মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে বলা হয়, টেলিভিশন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া, সেগুলোতে যতটা চোখ রাখে, মানুষ কিন্তু এখন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের জন্য মোবাইলে অনেক বেশি চোখ রাখে। আপনার বা ইলিয়াস ভাইয়ের বা পিনাকিদার যে পরিমাণ ভিউ হয়, তার আশপাশে কিন্তু মেইন স্ট্রিম চ্যানেলগুলোর ভিউ হয় না। সুতরাং মানুষ কিন্তু তার ওয়ে আউট খুঁজে নিয়েছে, মানুষ কিন্তু বুঝে গেছে কোথায় আস্থা রাখতে হবে আর কোথায় হবে না। এবং আজকে হাসিনা যেই জায়গায় এসে দাঁড়িয়েছিল 5ই অগস্টের আগ পর্যন্ত, তার যে বিপুল শক্তি আমরা দেখেছি, সেই শক্তি একসঙ্গে যেমন রাষ্ট্রর হার্ড পাওয়ার, যেগুলো পুলিশ প্রশাসন, গুলি, বন্দুক, এদেরকে সে ব্যবহার করেছে, আবার একই সাথে সফট পাওয়ার, শিল্পী, সাহিত্যিক, কবি, মিডিয়া ভীষণ ভাবে কিন্তু হাসিনাকে প্যাট্রোনাইজ করেছে, হাসিনাকে সাহায্য করেছে। তাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাহায্য যদি না থাকতো, এই মাফিয়া রেজিম কিন্তু এত দূর যেতে পারে না। দেখুন, একজন সম্পাদকের কথা আমি একটু আগেই বলছিলাম, ব্যারিস্টারের সম্পাদকের কথা, যে উনি বলছেন উনি আগেই জানতেন কিন্তু বিষয়টি প্রকাশিত হয়নি। আমরা কিন্তু হাসিনা যখন ছিল, আমরা চোখ রাখতাম জুলকারনাইন স্যার কি ইনভেস্টিগেটিভ তথ্য দিচ্ছেন, কিংবা আপনি কি কথা বলছেন করক ভাই, কিংবা ইলিয়াস ভাই কি বলছে, বা পিনাকিদা কি তথ্য নিয়ে আসছে, এইদিকে বরং বাংলাদেশের মানুষ অনেক বেশি চোখ রাখতো। এবং বিপ্লবের যে সময়টা আমাদের জুলাই থেকে অগস্ট, আমি বলতে বাধ্য হয়েছি টকশোতে বসে যে আপনারা তো এই সময়গুলোতে মনে হচ্ছিল যেন বাংলাদেশে ঈদ উৎসব হচ্ছে, বাংলা সিনেমা, গান, নাচ, কবিতা, মানে কোনো খবর নাই। বিশেষ করে উত্তাল যে দিনগুলো ছিল 16, 17, 18 পরবর্তী যে দিনগুলো, সেগুলোতে মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো উৎসবের মধ্যে দিয়ে বোধহয় আমরা যাচ্ছি। থাকে না, প্রতি 3 ঘন্টা পর পর একটা করে সিনেমা শেষ, আরেকটা শুরু, আরেকটা শেষ, আরেকটা শুরু, এরকম কোনো নিউজ নাই, কোথাও কোনো নিউজ নাই। তো এই দায়িত্ব মিডিয়াকে নিতে হবে, এবং এই জন্য এই জবাবদিহিতামূলক সরকার খুব জরুরি। অনেকে বলবেন বিএনপি খালি নির্বাচন করে। আমি যদিও কমেন্ট দেখতে পাচ্ছি না, কিন্তু আমি আইডিয়া করি যে আমার বক্তব্য শুনে বা আমাদের দলের সিনিয়র নেতাদের বক্তব্য শুনে অনেকেই এই বক্তব্যটা করেন, ও ক্ষমতায় যাওয়ার জন্য আপনারা অস্থির হয়েছেন। ভাইরে, ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হই নাই। এই সরকারটা কিন্তু কারো কাছে জবাব দিবে না। জবাব দেওয়ার মাধ্যমটা কি? 5 বছর পর আমি জবাব কিভাবে দেই? আমি আবার ভোটে দাঁড়াই, আমার কুকীর্তি, আমার কুকর্ম, আমার নির্লিপ্ততা, আমার গণবিরোধী, জনবিরোধী কর্মকাণ্ডের জবাব কিন্তু মানুষ দেয় আমাকে ভোটটা না দিয়ে, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটটা দিয়ে। কিন্তু এই যে সরকারটা, এরা তো আর নির্বাচনে দাঁড়াবে না, এদেরকে তো আর জনগণের কাছে জবাব দিতে হবে না, জনগণের দরজায় গিয়ে কড়া নাড়তে হবে না। সে কারণেই আমরা জবাবদিহিতামূলক সরকারের জন্য এতটা অস্থির। ভোটের জন্য অস্থিরতা মানে ক্ষমতায় যাওয়ার অস্থিরতা না, ভোটের জন্য অস্থিরতা মানে একটা জবাবদিহিতামূলক সরকারের জন্য অস্থিরতা। না, আমি আপনার সাথে একমত, এবং আমাদের আন্তর্জাতিক বিশ্বের বা আমার সঙ্গে যে যতটুকু যোগাযোগ বিভিন্ন জায়গায় আছে, আমিও জানি যে পুরো পৃথিবী কিন্তু খুব বেশি দিন এই অনির্বাচিত সরকারকে অ্যালাউ করবে না। বিশেষ করে আমেরিকার কথাই বলেন, ইউরোপীয় ইউনিয়নের কথাই বলেন, কারণ নির্বাচিত সরকার ছাড়াই অনির্বাচিত সরকারকে তারা খুব বেশি সময় ধরে টলারেট করবে না। কারণ ইতিমধ্যে আমার ধারণা, আমি যতটুকু জানি, একটা টাইম ফ্রেম দেওয়া হয়েছে, এর মধ্যেই হবে। তবে দুষ্কৃতিকারীদের যত দ্রুত ক্লিন করা যায় এই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে আমার মনে হয় যে বিএনপি সেই সুযোগটি নেওয়া উচিত। যেহেতু এখন একটা ক্লিনিং প্রসেস চলছে, সেই ক্লিনিং প্রসেসে কিছু জিনিস অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে ক্লিন করায় নিলে, বিএনপি যদি ক্ষমতায় আসে জনগণের ভোটে, তাহলে তাদের পক্ষে রাষ্ট্র পরিচালনা অনেক
সহজ হবে। কারণ তারা যদি এসে আবার ক্লিনিং প্রসেস শুরু করে সময় নষ্ট হবে আননেসেসারিলি। আমার মনে হয় যে বিএনপির এই ব্যাপারগুলোকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। এবং আমরা যে প্রথমে যে বিষয়টি বলছিলাম, চুপ্পুকে কেন্দ্র করে যেন জনগণের সাথে যেন বিএনপির মতো একটি প্রধানতম রাজনৈতিক দলের যেন কোনো দূরত্ব তৈরি না হয়, জনগণের কাছে যেন ওই মেসেজটি না যায় যে বিএনপি ফ্যাসিস্ট রেজিমের রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছে।